আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। তো ক্লাসের শুরুতেই আমাকে যেমনটা প্রতিদিন জানিয়ে দেন, একটু কমেন্ট করে আমাকে জানান যে আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। আমরা আস্তে আস্তে রিটেনের কোরে ঢুকে যাব ইনশাআল্লাহ। শুরুর দিকে বেসিক সেন্টেন্স প্যাটার্ন আমরা দেখেছিলাম, তারপর আমরা রাইট ফর্মস অফ ভার্ব, যেটা রাইটিং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। লাস্ট ক্লাসে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলেছিলাম। আজ আমরা ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস দেখব। তো আমরা যখনই রাইটিং এ যাব আমাদেরকে গঠন অনুসারে, অর্থ অনুসারে, হ্যাঁ বাচকতা না বাচকতা অনুসারে ডিফারেন্ট টাইপের সেন্টেন্স লিখতে হয়। সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ আজকে। সো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস। বিভিন্ন ধরনের বাক্য নিয়ে আমরা আজকে কথা বলবো। এখন প্রশ্ন করতে পারেন, ভাইয়া রাইটিং এর ক্ষেত্রে কি এই যে ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস খুব বেশি জরুরি? বুঝতেই পারতেছেন যে বিভিন্ন ধরনের সেন্টেন্স গুলো যদি না জানেন তাহলে আপনি ট্রান্সলেশন কিভাবে করবেন? একটা সেন্টেন্স দেয়া থাকলে বুঝবেনই কিভাবে? আপনার রাইটিংটাই করবেন কিভাবে? সো আমাদের আজকের ক্লাসটা আপনি বলতে পারেন মানে খুব টপ লেভেলের একটা ক্লাস। হ্যাঁ, আমি একবারে শুরুর দিকে বেসিক থেকে শুরু করে আস্তে আস্তে সামনের দিকে যাব। আমরা যেটা বলতেছিলাম আর কি, আমরা একদম শুরুর ক্লাসটাতে আমরা কথা বলেছিলাম বেসিক সেন্টেন্স প্যাটার্ন নিয়ে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন ইত্যাদি ইত্যাদি নিয়ে। ওইখানে আমরা বুঝে ফেলছি যে সেন্টেন্সে কোনটা কোন জায়গায় বসে, একাধিক অবজেক্ট বসে কিনা, কমপ্লিমেন্ট বসে কিনা, এক্সটেনশন বসে কিনা, সবকিছু মিলেই আমরা দেখেছিলাম ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসটাতেও আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখব। তো আমি প্রথমে বেসিক বিষয় থেকে শুরু করব, এরপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে চলে যাব। ঠিক আছে? তা আপনাদেরকে একটা ছোট্ট হিন্টস দেই আর কি। অনেক সময় এই যে হিন্টস না পাইলে ভালো লাগে না, তাই না? যেমন দেখেন, আমরা সেন্টেন্স যখন অর্থ অনুযায়ী পড়ছি, আমরা পড়ে আসছি অর্থ অনুযায়ী সেন্টেন্স হলো 5 প্রকার, তাই না? অর্থ অনুযায়ী সেন্টেন্স পড়ে আসছেন আপনি 5 প্রকার। যেমন দেখা গেছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এন্ড এক্সক্লেমেটরি পড়ে আসছেন। গঠন অনুযায়ী আপনি পড়ে আসছেন সেন্টেন্স হলো 3 প্রকার। কি কি পড়ছেন ভাই? আপনি এই যে পড়ে আসতেছেন সিম্পল, তারপরে পড়ে এসেছেন কমপ্লেক্স, এরপরে পড়ে আসছেন কম্পাউন্ড। দুর্ভাগ্যের বিষয়টা হলো এর বাহিরেও আরেক রকমের বাক্য আছে যেটার নাম হলো কম্পাউন্ড কমপ্লেক্স। এই বিষয়টা আমাদের সাথে অনেক সময় আলোচনা করা হয় না। হ্যাঁ, এই বিষয়টা আমাদের সাথে অনেক সময় আলোচনা করা হয় নাই, বা দেখা গেছে আমরা অনেকে জানিও না যে গঠন অনুযায়ী সেন্টেন্সগুলোরে 4 ভাগে ভাগ করা হয়। এখন এইরকম সমস্যায় আপনি যাতে ভবিষ্যতে না পড়েন, সো আমাদের আজকের ক্লাসটাতে আমরা 0 to Pro এই বিষয়ে আলোচনা করব। সাইফুল ভাই বলছেন যে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলাম, আচ্ছা ভাই আমরা একটু পারিবারিক একটা ঝামেলায় আছি, আমার ভাগ্নি অলমোস্ট আইসিইউতেই আছে আর কি, ওর অবস্থা খুব খারাপ, দোয়া করেন আমার ভাগ্নির মানে মানে খুব আশঙ্কাজনক পরিস্থিতি ভাই। আমি অনেকে আপনারা যে মেসেজ টেসেজ করতেছেন আমি রিপ্লাই দিতে পারি নাই, এক্সট্রিমলি সরি আর কি। আচ্ছা তাহলে আসেন আমরা মূল আলোচনায় চলে যাই, এরপরে ধাপে ধাপে বাকি বিষয়গুলো দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, সো উই আর গোইং টু টক অ্যাবাউট ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস। বিভিন্ন ধরনের বাক্য নিয়ে আমরা আজকে কথা বলবো। তো দেখেন, আমি একদম বেসিক থেকে শুরু করেছি। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন একবারে বেসিক। সেটা হচ্ছে গিয়ে অর্থ অনুসারে আপনি জানেন সেন্টেন্স হলো গিয়ে 5 প্রকার। কি কি ভাই? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এন্ড এক্সক্লেমেটরি। মজার ব্যাপার হচ্ছে গিয়ে মডার্ন ইংলিশে আপনার অ্যাসার্টিভের সাথে অপটাটিভ এই দুটোকে মার্জ করে, দেখেন অ্যাসার্টিভ এবং অপটেটিভ এই দুটোকে মার্জ করে একটা সেন্টেন্স তৈরি করা হয় যাকে বলা হয় ডিক্লারেটিভ। এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে ভাই মডার্ন স্টাইলে সেন্টেন্স কত প্রকার, বা আপনাকে দেয়া থাকলে অর্থ অনুযায়ী সেন্টেন্স কত প্রকার, অপশনে 5 প্রকার দেয়া নাই, ধরে নেন দেয়া আছে 1 2 3 4, তখন আপনি কি নেবেন? ডেফিনেটলি আপনি তখন নিয়ে নেবেন ডিক্লারেটিভ। ওকে, তখন আপনি নিয়ে নেবেন ডিক্লারেটিভ। ওকে ডিয়ার, তাহলে আসেন এইখানে আরেকটা তথ্য আপনার মাথায় রাখতে হবে। আপনি দেখবেন বাংলাদেশি বইগুলো একটা চরম ঝামেলা করছে, অধিকাংশ বই এই কাজটা করছে। তারা বলতেছে অর্থ অনুযায়ী সেন্টেন্স হলো 5 প্রকার। তারা বলতেছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। ওকে, আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নাই।
তারা যে জায়গাটাতে সমস্যা করে আর কি, সেই সমস্যাটা হচ্ছে এরপরে তারা বলতেছে, আমি নাম বলবো না বইয়ের, বাংলাদেশের খুব বহুল প্রসিদ্ধ বই বলতে পারেন, তারা বলতেছে কি বলতেছে দেখেন, যে অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই প্রকার। দুঃখটা এইখানেই, তারা বলতেছে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার। কি কি? অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। কেরে ভাই, ইন্টারোগেটিভ সেন্টেন্সও দুই প্রকার হয়, ইম্পারেটিভও দুই প্রকার হয়, অপারেটিভও দুই রকমের হয়, এক্সক্লেমেটরিও দুই রকমের হয়। তাহলে যারা শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে দুই প্রকার বলতেছেন তারা আসলে শতভাগ সত্য কথা বলছেন না। এই যে 5 রকমের সেন্টেন্স আছে এদেরকে আপনি দুই ভাগে ভাগ করতে পারবেন। এরা হতে পারে অ্যাফার্মেটিভ, আবার এরা হতে পারে নেগেটিভ। দুইটার যে কোনো একটা, ঠিক আছে? এই দুইটার যেই কোনো একটা হইতে পারে। যেমন আপনি বলতে পারেন আমি তাকে চিনি, অ্যাসার্টিভ সেন্টেন্স, এটার অ্যাফার্মেটিভ বলতে পারেন আই নো হিম। আপনি যদি নেগেটিভ করেন আপনি বলবেন আই ডোন্ট নো হিম, আমি তাকে চিনি না। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ধরে নেন আপনি একজনকে বলতেছেন তুমি কি আমাকে চেনো, ডু ইউ নো মি। এই যে দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্সটাই হা বোধকে প্রশ্ন করলাম আমরা, এটা আমরা না বোধকে করতে পারি না বলেন তো? আমরা তো বলতে পারি ডোন্ট ইউ নো মি, তুমি কি আমাকে চেনো না। এই যে দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স নেগেটিভ হইতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্স তো ভাই হাজার বার, লক্ষ বার, কোটি বার আপনি নেগেটিভ করে আসছেন। আপনি কাউকে বলতেছেন হোল্ড মাই হ্যান্ড, আমার হাত ধরো, এই যে ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভে আছে। আবার আপনি যদি বলেন ডোন্ট টাচ মাই হ্যান্ড, এই যে নেগেটিভ চলে আসলো। সিমিলারলি দেখেন অপারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দিয়ে আমরা ইচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা, আকাঙ্ক্ষা, কামনা ইত্যাদি বোঝায়। হ্যাঁ, আপনি বলতেছেন মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। ওকে, আল্লাহ তোমার মঙ্গল করুক। এই যে দেখেন এটা হা বোধক। এই বাক্যটাই আমরা বলতে পারি আল্লাহ যেন তোমার অমঙ্গল না করে, মে আল্লাহ নট কার্স অন ইউ, আল্লাহ যেন তোমার উপরে অভিশাপ না দেয়, তোমার খারাপ কিছু না করে। তার মানে অপারেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয়, নেগেটিভ হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্স, আপনি বলতে পারেন হুররা আই হ্যাভ গট, হুররা আই হ্যাভ গট জিপিএ 5 এগেইন, আমি আবারও জিপিএ 5 পেয়েছি। আই হ্যাভ অবটেইনড আ জিপিএ অফ 5 এগেইন, আমি আবারও জিপিএ 5 পেয়েছি। এটা বলতে পারেন। আবার নেগেটিভলি বলতে পারেন আলাস, হাই হাই, আই হ্যাভেন্ট পাসড এগেইন, আমি আবারও পাস করি নাই, ফেল করছি, ডাব্বা মারছি। তার মানে দেখেন এক্সক্লেমেটরি সেন্টেন্সটা নেগেটিভ হতে পারে। That means assertive, interrogative, imperative, operative and exclamatory, all the 5 type of sentences can be classified in 2 types of sentences like affirmative and negative. এই দুটাকে আপনি affirmative নেগেটিভ দুইটাই বানাইতে পারবেন। যদি এই পাঁচটার যে কোনো একটা মধ্যে নেগেটিভিটি না থাকে তাহলে affirmative, আর নেগেটিভিটি চলে আসলে নেগেটিভ। এই পর্যন্ত ইনশাআল্লাহ ঝামেলা হবে না, এগুলো আপনারা পারেন। হ্যাঁ, আপনাদের কাজ হচ্ছে গিয়ে হোমওয়ার্ক, আপনাদের কাজ হলো গিয়ে এই যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লেমেটরি, এগুলোর অ্যাফার্মেটিভ সেন্টেন্স 3টা, নেগেটিভ সেন্টেন্স 3টা, ইংরেজিতে লিখে দেই 3টা করে অ্যাফার্মেটিভ, 3টা করে নেগেটিভ সেন্টেন্স, প্রত্যেকটার আপনারা লিখে আমাকে জমা দিবেন অবশ্যই। সুইটি বলতেছেন ডাব্বা মারছি, কাম সারছে। ডাব্বা মারবেন কেন বাবা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন এবার আমরা বলি। এই যে আমি লিখে দিয়েছি উপরোক্ত 5 প্রকার সেন্টেন্সকে আবার 2 ভাগে ভাগ করা হয়, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। ঠিক আছে, এইবার চলে আসেন গঠন অনুযায়ী সেন্টেন্স যদি আপনারা কত প্রকার জিজ্ঞেস করে আপনি বলবেন যে দাদা গঠন অনুযায়ী সেন্টেন্স হলো 4 প্রকার। কি কি? এই যে 1 নাম্বার সিম্পল সেন্টেন্স, 2 নাম্বার কমপ্লেক্স সেন্টেন্স, 3 নাম্বার কম্পাউন্ড সেন্টেন্স, 4 নাম্বার কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমাদের অনেকেই এই 4 নাম্বার যে সেন্টেন্সটার নামই শুনেন নাই, এটা আমি একদম শেষের দিকে গিয়ে আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করব এবং আপনি কিভাবে এই ধরনের বাক্য লিখতে পারেন সেটাও আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, জাস্ট আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পুরো ক্লাস জুড়ে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তাহলে আমরা আজকে একদম 1 বাই 1 সেন্টেন্সের টাইপগুলো নিয়ে কথা বলতেছি। তাহলে মাথায় রাখেন ভাই, আমি আরেকবার বলে আসি, এই যে আপনি পড়লেন অর্থ অনুযায়ী 5 প্রকার সেন্টেন্স, এই 5 প্রকারের প্রত্যেকটাকে 2 ভাগে ভাগ করা যায়। যেমন অ্যাসার্টিভ 2 প্রকার, ইন্টারোগেটিভ 2 প্রকার, ইম্পারেটিভ 2 প্রকার, অপারেটিভ 2 প্রকার, ইভেন এক্সক্লেমেটরি এটাও 2 প্রকার। ঠিক আছে বাবা, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। এখানে তো আপনারা 4 প্রকার দেখলেন, আমরা ধাপে ধাপে যাব। এবার আসেন আমি একদম বেসিক জায়গা থেকে এই বিষয়গুলো নিয়ে কথা বলি। থ্যাংক ইউ রিফাত ভাই, থ্যাংকস আ জিলিয়ন। আচ্ছা তাহলে দেখেন, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, আপনাকে কেউ যদি প্রশ্ন করে যে দাদা অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, আমি আগেই বলি ভাই মডার্ন ইংলিশে কিন্তু এটাকে ডিক্লারেটিভ সেন্টেন্সও বলা হয়, ডিক্লেয়ার করা হয়, ডিক্লারেটিভ। সুইটি বলতেছেন এতদিন তো পড়ে আসলাম 3 প্রকার। জি, আপনার যদি অপশনে কয় প্রকার আসে
কি করবেন, আমি তো বললামই। যেমন বাংলা ব্যাকরণেও এরকম ছিল একটা সময় যে আমরা গঠন অনুযায়ী সেন্টেন্স পড়ে আসছিলাম 4 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, আরেকটা ছিল মিশ্র বাক্য। এই যে মিশ্র বাক্য বা মিক্স সেন্টেন্স, যেটা মিশ্র বাক্য বা মিক্স সেন্টেন্স যেটা, সেইটাই হলো আমাদের কম্পাউন্ড কমপ্লেক্স। বুঝতে পারছেন তো? আচ্ছা, এই যে দেখেন, নতুন জিনিস জানা একটা মজা আছে, আপনি নিজে লিখেও দেখাইতে পারবেন, এবং আপনি যখন দেখবেন, দেখার পর আপনার মনে হবে হায় হায়, তাই তো, এটা কেন আগে খেয়াল করলাম না, আগে তো দেখা উচিত ছিল। মজা পাইবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে বাবা আমরা মনে হয় না এটা খুব বেশি বলা দরকার আছে। সাধারণভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি করা হয় বা সাধারণভাবে কোনো কিছু বলা হয়। যেমন আপনি আমারে বলতেছেন যে ভাই আমি আপনারা চিনি, আপনি আমাদের বাসায় এসেছিলেন, আমার 2 ভাই, আমার 4টা মামা, আমার 5টা বোন, ইত্যাদি ইত্যাদি ভাবে আমরা কথা বলতে পারি। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে সাধারণত একটা ফুল স্টপ দেওয়া হয়। মজার একটা বিষয় হচ্ছে গিয়ে, এই যে আমরা আজীবন জেনে আসলাম, এটার নাম হচ্ছে ফুল স্টপ। ফুল স্টপ মানে কমপ্লিটলি স্টপ হয়ে যাবেন, আপনি ওখানে থেমে যাবেন। ঠিক আছে, 1 সেকেন্ড থামতে হয়, পড়ে আসছেন ছোটবেলা থেকে। এইটার আরেকটা নাম হচ্ছে পিরিয়ড সাইন। আপনাকে কেউ যদি বলে যে পিরিয়ড সাইন লেখো তো, তখন আপনি বুঝে ফেলবেন পিরিয়ড সাইন মানে হচ্ছে ফুল স্টপ। যেমন আপনাকে আগে আগে বলা হতো এটাকে কমা, হ্যাঁ এখনো কমা বলা হয়, কেউ কেউ এই কমাটারে বলে সেপারেটর। সেপারেটর, হ্যাঁ, সেপারেটর কেন বলা হয়? কজ ইট সেপারেটস, এটা আলাদা করে দেয়। ওকে, এটা আলাদা করে দেয়। সেপারেটর কোনটা? এই যে কমাটারই সেপারেটর বলা হয়। তাহলে মাথায় রাখেন, কমার একটা নাম হচ্ছে সেপারেটর, ফুল স্টপের একটা নাম হচ্ছে পিরিয়ড সাইন। থ্যাংক ইউ নাসিমা ইসলাম। আচ্ছা, তাহলে আমরা শেষে ফুল স্টপ দিব। স্ট্রাকচার অনেকগুলো দেয়া আছে। এক হলো গিয়ে সাবজেক্ট, তারপরে শুধু প্রিন্সিপাল ভার্ব, আর কিছু থাকবে না, শেষ। এটাতে শেষ হয়ে যেতে পারে। 2 নাম্বার যেটা হতে পারে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্ব লিখবেন, এরপরে আদার্স। তারপরে কিন্তু দেখেন আমি এই যে এটাকে মার্ক করে রাখছি, ফুল স্টপ দিতে হবে আপনাকে। তাহলে সাবজেক্ট আর প্রিন্সিপাল ভার্ব দিয়ে আপনি বাক্য শেষ করে দিতে পারবেন। যেমন আপনি বলতে পারেন আই স্মাইলড। আই স্মাইলড, এই যে আমি হেসেছিলাম, সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, আর কিছু নাই। আমরা আবার দেখেন সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব প্লাস অন্য কিছু লিখতে পারি। এই অন্য কিছুর জায়গায় কি হবে, এটা আমরা নাম্বার 1 ক্লাসে আলোচনা করেছি। সেটা হচ্ছে এখানে আপনি অবজেক্ট লিখতে পারবেন, কমপ্লিমেন্ট লিখতে পারবেন, এক্সটেনশন লিখতে পারবেন, একসাথে 3টা লিখতে পারবেন, আবার একসাথে 5টা এক্সটেনশনও লিখতে পারবেন। ঠিক আছে, যেটা অ্যাডভার্বের ক্লাসে আপনারা হয়তো শিখেছেন, না শিখলে আমাকে নক দিন, আমি অ্যাডভার্বের ক্লাসের লিঙ্কটা দিয়ে দেব। ওকে বাবা? আচ্ছা, তাহলে সাবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব প্লাস আদার্স। যেমন আমি বলতে পারি আই স্মাইলড বিফোর হার। আমি তার সামনে মুচকি হাসি দিয়েছিলাম। এই যে দেখেন, আমি সাবজেক্ট পেয়েছি, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, এরপরে বাকি অংশ। এরপরে যে কাজটা করা যায়, সাবজেক্ট অক্সিলারি ভার্ব, তারপরে প্রিন্সিপাল ভার্ব প্লাস আদার্স, এটাও পাইতে পারেন। স্যার এসব ছোট ছোট ইনফরমেশন গুলো বইতে ইনক্লুড করবেন। হ্যাঁ বাবা, বইতে সবগুলো ইনক্লুড পাবেন। প্লাস দেখেন, এগুলো তো আমি আপনাদেরকে বলে বলে ব্যাখ্যা করতেছি, এখানে ব্যাখ্যা সহ পাবেন ইনশাআল্লাহ। এই যে মশহুর ভাই লিখছে রূপা স্ট্যান্ডস বিফোর হিম, তার সামনে রূপা এসে দাঁড়ায়। ঠিক আছে ভাই, আপনার সামনে রূপারে আইনে দাঁড়া করেন, আর দাঁড়া করলে বলেন যে সুমন ভাই তোমার নাম লিখছিল। তাহলে আমরা এখানে দেখেন লিখতে পারি, যেমন আপনি যদি বলেন যে আই, বারবার আই লিখলাম না, ধরেন আমরা রিফাতের নাম লিখলাম, যে রিফাত ক্যান কুক নুডলস। আমাদের রিফাত ভাই নুডলস রান্না করতে পারে, আর সুইটি কাচ্চি রান্না করতে পারে। তাহলে রিফাত এবং সুইটির বাসা আপনাদের আমাদের সবার দাওয়াত। তাহলে এবার দেখেন তো, এই যে রিফাত হচ্ছে গিয়ে সাবজেক্ট, ক্যান অক্সিলারি ভার্ব, এই যে দেখেন কুক মেইন ভার্ব, নুডলস বাকি অংশ। বিফোর কয়টা মিনিং আছে? বিফোর অনেকভাবে অর্থ হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এটা সেন্টেন্সের উপর ডিপেন্ড করে। আর নেগেটিভ বাক্য হলে সেক্ষেত্রে আপনি অক্সিলারি ভার্বের সাথে নট লিখবেন। এটা বাচ্চারাও জানে, আর আপনারা তো মাশাআল্লাহ মুরব্বী মানুষ, তাই না? মুরব্বী আপনারা পারেন। তাহলে চলে আসি আমরা অ্যাসার্টিভের অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। এই যে দেখেন, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, এই যে আমি পিভি লিখলাম, সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব। এরপরে দেখেন, এই যে সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব, সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব। এই যে দেখেন, সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব। এইবার আমরা লিখতে পারি, এই যে দেখেন, সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস আদার্স। আমি এখানে আর উল্লেখ করলাম না অবজেক্ট, কমপ্লিমেন্ট নাকি এক্সটেনশন, সেম অবস্থা। দেখেন
এখানে অবশ্য সাবজেক্ট প্লাস এই যে অক্সিলারি ভার্ব প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস আদার্স। এই আদার্স বলতে অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন, সেটা উল্লেখ করলাম না। সিমিলারলি হ্যাঁ, এই বাকিগুলো আমরা লিখতে পারি ওই ওই। বলেন তো ইংরেজিতে ওই বলতে আমরা কি লিখব? হ্যাঁ ধন্যবাদ। বলেন তো আমরা ওই ওই শব্দটা ইংরেজিতে কিভাবে লিখব? কে বলতে পারবেন? যে ওই বললাম, এটার ইংরেজি কি? ওই। কুইকলি লেখেন দেখি কে পারেন। কাম সারছে যে আমাদের সাইফুল ইসলাম সজীব ভাই লিখছে দ্যাট। আরে বাবা মাশাআল্লাহ, নাসিমা ইসলাম আপনি তো বস। হ্যাঁ নাসিমা ইসলাম কারেক্ট লিখছেন। ওই বলতে আমরা যখন কোনো কিছুকে ওই যে যেমন ধরেন নেন, আপনারা অনেক সময় লিখে আসছেন 1 টাকায় কলম পাই 2টা। এরপর লিখে আসছেন 5 টাকায় কলম পাই। এই যে আমরা অনেক সময় টাকায় কলম পাই ডট ডট দেই অথবা কি লিখি ওই। এই ওইটাকে ইংরেজিতে বলা হয় ডু। কি বলা হয়? ডু। যেমন আমি যদি এখানে লিখতাম ডু, এই ডু মানে হচ্ছে সেম, এই ডু মানে হচ্ছে সেম, অর্থাৎ উপরে যা আছে তাই ওই ডু। আচ্ছা আচ্ছা, দেখছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাব্বাস। এই গেল অ্যাসার্টিভের ঘটনা। এবার আসেন ইন্টারোগেটিভে। ইন্টারোগেটিভ একটা ইন্টারেস্টিং বিষয় আমরা দেখবো ইনশাআল্লাহ। তো দেখেন, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয়। এই পর্যন্ত আমরা সবাই জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে সাইন বসে তাকে বলা হয় সাইন অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন, তাই তো বাবা? শুরু হয় কি দিয়ে? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ হইতে পারে ডবলেস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব প্লাস আদার্স। দেখেন এই দুটো স্ট্রাকচার সেম, অক্সিলারি ভার্ব সাবজেক্ট, অক্সিলারি ভার্ব সাবজেক্ট, জাস্ট এক্সট্রা ভাবে সামনে একটা ডবলেস ওয়ার্ড চলে আসছে। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনার হুও আসতে পারে, হোয়াটও আসতে পারে, উইচও আসতে পারে। এরপর সরাসরি মূল ভার্ব আসবে প্লাস বাকি অংশ। ইভেন এই জায়গাটাতে অক্সিলারি ভার্বও আসতে পারে। ওকে, এই জায়গাটাতে অক্সিলারি ভার্বটাও আসতে পারে। আচ্ছা, নেগেটিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বের সাথে নট বসে, এটা বলতে হয় না। তাহলে দেখেন আমি এই যে কিছু एग्जांपल দেখাই আপনাদেরকে। এখানে एग्जांपल দেয়া আছে। যেমন আপনি যদি বলেন অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব আদার্স, যেমন এই যে চলে আসছে দেখেন অক্সিলারি ভার্ব সাবজেক্ট মেইন ভার্ব আদার্স। উইল ইউ হেল্প আস? তুমি কি আমাদেরকে সাহায্য করবে? দেখেন ইন্টারোগেটিভ হয়ে গেল। 2 নাম্বার দেখেন, 1 নাম্বারে যা যা আছে বাবা সবকিছুই থাকবে, এক্সট্রা ভাবে একটা ডবলেস ওয়ার্ড আসবে। এই যে দেখেন এখানে ছিল উইল ইউ হেল্প আস, এখানেও আসছে উইল ইউ হেল্প আস, এক্সট্রা হবে আমরা একটা ডবলেস ওয়ার্ড লিখলাম, চলে আসছে ওয়েন। হ্যাঁ, এটাকে আমরা উচ্চারণ করি ওয়েন, কিন্তু রিয়েল উচ্চারণ হচ্ছে ওয়েন। তাহলে দেখেন উইল ইউ হেল্প আস হয়ে গেল কি ওয়েন উইল ইউ হেল্প আস। তুমি কি আমাদেরকে সাহায্য করবে, এইটাই হয়ে গেল কখন তুমি আমাদেরকে সাহায্য করবে। 3 নাম্বার যেটা হু অথবা হোয়াট অথবা হুইচ, এরপরে মেইন ভার্ব প্লাস আদার্স। যেমন আপনি বলতে পারেন হু আর ইউ। এই যে দেখেন হু। আচ্ছা আপনারা একটু বলেন তো এখানে আরটা অক্সিলারি ভার্ব নাকি মূল ভার্ব? কমেন্ট করেন। স্যার বইয়ের সংখ্যা কত হবে আনুমানিক একটা ধারণা দেন। 300 পৃষ্ঠা হবে সুইটি, ইনশাআল্লাহ 300 পৃষ্ঠা হবে। একটু বলেন তো অক্সিলারি ভার্ব নাকি মেইন ভার্ব? এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এই যে দেখছেন অনেকে ধরে ফেলছেন যে মেইন ভার্ব। হ্যাঁ এটা মেইন ভার্ব রে ভাই, কারণ এখানে আপনি সাবজেক্টের বাদ দিলে এইটা ছাড়া আর কোনো ভার্ব নাই তো। তার মানে দেখেন হুই এর পরে মেইন ভার্ব চলে আসছে। সিমিলারলি দেখেন এই যে হুইচ ইজ ইওর ফেভারিট মুভি, তোমার ফেভারিট মুভিটা কি? এই যে দেখেন ইওর ফেভারিট মুভি, এটা হলো সাবজেক্ট, ইজ হচ্ছে আমাদের এখানে মেইন ভার্ব, আর হুইচ তো ডবলএস ওয়ার্ড। তার মানে দেখেন এই যে হোয়াট, হুইচ এবং হু, এটাকেও আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। মাশাআল্লাহ, কেউ অক্সিলারি ভার্ব লেখেন নাই, জাযাকাল্লাহ, আপনারা সবাই বোঝেন, এটা আমাকে বোঝাই দিয়েছেন, মাশাআল্লাহ। এইবার ইন্টারোগেটিভ সম্পর্কে আরেকটু কথা বলবো আমরা। দেখেন আপনারা একটু কমেন্ট করেন তো ইন্টারোগেটিভ সেন্টেন্স কয় প্রকার? আপনারা আমার একটু কমেন্ট করেন তো, আমি একটু দেখি আপনারা বলতে পারেন কিনা ইন্টারোগেটিভ সেন্টেন্স কত রকমের হতে পারে। ঠিক আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স কত প্রকার একটু কমেন্ট করেন। ইন্টারোগেটিভ সেন্টেন্স কত রকমের হয় বা কত প্রকার দেখি, বলেন আপনারা।
ইন্টারোগেটিভ সেন্টেন্স টোটাল কত রকমের হয়? দেখি কে লিখতে পারেন। ও মাই গড, দুইজন লিখছে, কয়েকজন লিখছেন 2 প্রকার, কয়েকজন লিখছেন 3 প্রকার, কারোটা হয় নাই। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো 4 প্রকার। কয় রকম? 4 প্রকার, 4 প্রকার, 4 প্রকার, 4 প্রকার, 4 প্রকার। There are 4 types of interrogative sentences. What are they? Let's see. আসেন দেখে নেই এরা কি কি। নাম্বার 1, একটাকে বলা হয় যে দেখবেন আমরা বলি yes, yes no question, yes no question। এটার আরেকটা নাম আছে, হ্যাঁ এটার আরেকটা নাম আছে, এই নামটা হচ্ছে পোলার কোয়েশ্চেন। এখন পোলার কোয়েশ্চেন বললে মাইয়ারা রাগ করতে পারে যে স্যার পোলার কোয়েশ্চেন বললেন, মাইয়ার কোয়েশ্চেন হয় না। না রে বাবা, এটা খালি পোলার কোয়েশ্চেনে হয়। যেমন পোলার আইসক্রিম হয়, মাইয়ার আইসক্রিম হয় না। এই যে পোলার কোয়েশ্চেন, মাথায় আসতে পারে মাগো বাবা গো গেছি রে, এই পোলার কোয়েশ্চেন আবার কিটা? হ্যাঁ আসেন যাবো আমরা এদিকে। পোলার কোয়েশ্চেন, এখানে আরো ঘটনা আছে। এটাকে কেউ কেউ বলে, এটার আরেকটা নাম দিয়েছে অনেকে, ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন, ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। 2 নাম্বার ডব্লিউএস কোয়েশ্চেন, আমরা এটাকে বলি ডব্লিউএস কোয়েশ্চেন। এটার আরেকটা নাম আছে, নামটা হলো ওপেন এন্ডেড কোয়েশ্চেন, ওপেন এন্ডেড কোয়েশ্চেন। কেউ কেউ এটাকে বলে ক্লিয়ার আনসারিং কোয়েশ্চেন, মানে যে প্রশ্নের উত্তর ইয়েস এবং নো দিয়ে দেওয়া যায় না, সম্পূর্ণটা উত্তর দিতে হয়, তাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। আচ্ছা, এরপরে আসেন ট্যাগ কোয়েশ্চেন, ট্যাগ কোয়েশ্চেন। হ্যাঁ তারপরে কি কিছু আছে? জি আছে, আরেকটা আছে, এটাকে বলা হয় চয়েস কোয়েশ্চেন। এটা হলো চয়েস কোয়েশ্চেন। চয়েস কোয়েশ্চেন, তাহলে এখন মাথায় আসতে পারে যে ভাই বলেন কি, হ্যাঁ কেমনে কি, এটা কেমনে কি আমি কিভাবে বুঝবো? আচ্ছা দেখেন, যেই প্রশ্নের উত্তর হ্যাঁ এবং না দিয়ে দেওয়া যায় সেটাকে আমরা বলি ইয়েস নো কোয়েশ্চেন। যেমন আপনি যদি কাউকে বলেন যে, ধরেন আপনি কাউকে বললেন উইল ইউ কাম হিয়ার, তুমি কি এখানে আসবে? সে আপনাকে বলতে পারে ইয়েস আসবো, অথবা বলতে পারে নো আসবো না। তাহলে যেই প্রশ্নটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় সেটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। আচ্ছা, এখানে আরেকটা তথ্য আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা হলো এই 2 রকমের কোয়েশ্চেন এরা এরা স্বয়ং সম্পূর্ণ কোয়েশ্চেন নয়, এরা স্বয়ং সম্পূর্ণ বাক্য হয় না। দেখেন এই 2 রকম কোয়েশ্চেনের নাম আমরা সবাই শুনে আসছি, কিন্তু এই দুটো কোয়েশ্চেনকে যখনই ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদেরকে শেখানো হয় আমাদেরকে বলা হয় 2 রকমের। বাকি 2টাকে কেন বাদ দেওয়া হলো সেই দিকে যাব, আমি আগে এই বিষয়টা ব্যাখ্যা করি আপনাদেরকে। যে প্রশ্নগুলোকে আপনি ইয়েস এবং নো দিয়ে আনসার করতে পারবেন সেগুলো হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। চিনবেন কিভাবে? অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসলেই সেটা ইয়েস নো কোয়েশ্চেন হয়ে যায়। কাউকে আপনি বলতেছেন ডু ইউ লাভ মি, হ্যাভ ইউ সিন হার ইত্যাদি, হ্যাঁ উইল ইউ কাম হিয়ার, এই দেখেন এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ এবং না দিয়ে দেওয়া যাচ্ছে। কিন্তু আপনি যখন এই প্রশ্নটার সামনেই, ধরেন আমি ওইটাই লিখলাম যে উইল ইউ কাম হিয়ার, তুমি কি এখানে আসবে? সে এবার বলল যে ইয়েস আসবো, তখন আমি তাকে কি বলতে পারি যে ভাই তাই নাকি, আপনি যেখানে আসবেন, আপনি যে আসবেন সত্যি করে কোন তো, আপনি কখন আসবেন? এই যে সময় জানতে চাচ্ছি, when will you come here, এবার তাকে সময়টা বলতে হবে, ইয়েস নো বললে হবে না। আবার ধরে নেন সে বললো আগামীকাল সকালে আসবো, এবার আমি তার কাছে স্থান জানতে পারি, মানে আমি তাকে কারণ জানার জন্য প্রশ্ন করতে পারি যে হোয়াই উইল ইউ কাম হিয়ার, তুমি এখানে কেন আসবে?
এবার সে ধরে নেন বলল, তারপর আমি তাকে প্রশ্ন করতে পারি যে ভাই হাউ উইল ইউ কাম হিয়ার, আপনি এখানে কিভাবে আসবেন? সে বলতে পারে সিএনজিতে করে, বাসে করে, ইত্যাদি ইত্যাদি। তার মানে আমরা যে বিষয়টা বুঝতেছি আর কি, দেখেন যে ইয়েস নো কোশ্চেনের সামনে একটা ডব্লিউএস ওয়ার্ড আসলেই ডব্লিউএস কোশ্চেন হয়ে যায় ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনটা কি? দেখেন ট্যাগ কোশ্চেন কিন্তু আসলে কোনো স্বয়ংসম্পূর্ণ প্রশ্ন না। যেমন ধরে নেন আমরা যদি রিফাত ভাইরে বলতাম রিফাত ভাই, তাই না, রিফাত কিছু বুঝতো। ধরে নেন রিফাত ভাইরে আমরা বললাম কি রিফাত, তাই না, রিফাত ভাই কিন্তু বুঝতো না যে ভাই কি রে এই লোকটা কি বলে। না আমরা যদি বলি যে রিফাত ভাই গতকাল আপনারে দুটো মহিলার সাথে রমনা পার্কে দেখছিলাম, এইবার যদি ছোট্ট করে প্রশ্ন করি, তাই না, এবার সে বলতে পারে যে ভাই দেখছেন, অথবা না ভাই দেখেন নাই, ওটা অন্য কেউ ছিল। হ্যাঁ, যে রিফাত ভাই একটা কথা লিখছেন ইমবেডেড কোশ্চেন, ইমবেডেড কোশ্চেন লেখা যাবে না, সেটাও আমাদের আজকের তালিকায় আছে, এখন আমরা একটু পরে বলতেছি আর কি। হ্যাঁ, ওটার নাম আসলে ইমবেডেড কোয়েশ্চেন না, আমরা এটাকে ভুল করে ইমবেডেড কোয়েশ্চেন বলি, নাম হচ্ছে এটার হ্যাঁ ইমবেডেড সেন্টেন্স, না আমরা বোকামি করি ইমবেডেড কোয়েশ্চেন বলি আর কি। আচ্ছা তাহলে দেখেন ট্যাগ কোয়েশ্চেনটা কি, যে ট্যাগ কোয়েশ্চেনটা বললাম অনেক সময় বক্তা তার বক্তব্য যিনি শুনছেন, অর্থাৎ যে শ্রোতা, বক্তা তার বক্তব্য সম্পর্কে শ্রোতার মতামত যাচাইয়ের জন্য বক্তব্যের শেষে যে ছোট্ট প্রশ্ন জুড়ে দেয়, ট্যাগ করে দেয়, তার নামই হলো ট্যাগ কোয়েশ্চেন। ওকে, আমার কথা বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করেন তো প্লিজ। আবারও বলি, বক্তা তার বক্তব্য সম্পর্কে, যেমন আমি আপনাদেরকে বলার পরে বলতেছি কি ঠিক কিনা, ওকে ঠিক আছে তো, তাই নয় কি, এই যে আমরা ছোট ছোট প্রশ্ন ট্যাগ করে দিই, এগুলোকেই বলা হয় ট্যাগ কোয়েশ্চেন। তবে ট্যাগ কোয়েশ্চেনকে স্বয়ংসম্পূর্ণ কোশ্চেন বলা যাবে না। যদি আপনি স্বয়ংসম্পূর্ণ কোশ্চেন বলতে চান তাহলে অবশ্যই যেই প্রশ্ন এমনিতেই বলা যায়, আর কোনো কিছু বলা লাগে না, সেটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ। যেমন আপনি বলতে পারেন যে ভাই তুমি কি ভালো আছো, সে ভালো থাকলে বলবে ইয়েস, না থাকলে বলবে নো। ওকে, কিন্তু আপনি যদি বলেন ভাই তাই না, এ দিদি তাই না, এ কাজলা দিদি তাই না, আম্মা যান তাই না, ভাই যান তাই না, এ তাই না বললে তো কিছু হয় না, তাই নয় কি, হুট করে আইসা যদি বলেন ভাই তাই নয় কি, আমি কিছু বুঝবো না, তার মানে ভাই এটা স্বয়ংসম্পূর্ণ কোশ্চেন নয়। কিছু একটা বলার পরে আপনাকে বলতে হবে তাই না, এই তাই নাটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন। এখন প্রশ্ন করতে পারেন যে চয়েস কোশ্চেন কি। ধরে নেন আমাদের এই যে সুস্মিতা সাহা আম্মাজান আমাদেরকে বলল যে বাবা আজকে ক্লাসের পরে তোমাদের সবাইরে আমি খাওয়াবো। তা আমরা খুব খুশি হয়ে গেলাম যে আমাদের আম্মাজান সুস্মিতা সাহা আজকে ক্লাস শেষ হওয়ার পরে আমরা এই যে 30 জন আছি, আমাদেরকে সে মিরপুর 1 বা মিরপুর 10 নিয়ে গিয়ে ট্রিট দেবে। এবার ক্লাস শেষ করে আমরা সবাই সুস্মিতা সাহা আম্মাজানের সাথে গেলাম। এবার সে একটা চায়ের দোকানে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো কিরে, হ্যাঁ আমাদেরকে জিজ্ঞেস করতেছে চা না বিস্কুট, চিন্তা করেন, সে বললো তোকে কিন্তু আজকে পেট ভরে খাওয়াবো, তোরা আয়। তা আমরাও গেলাম, যে এত করে বলছে মা মানুষ, হ্যাঁ না করলে মায়ের মন ভাঙা হবে, মন ভাঙা মসজিদ ভাঙা সমান, মা যেহেতু খাইতে কইছে তাহলে যাই মায়ের লগে গেলাম। এবার সুস্মিতা বলতেছে চা না বিস্কুট। এই যে দেখেন দুইটা জিনিস, একটা হলো চা আর একটা বিস্কুট, একটা চা আর একটা বিস্কুট। এখন চা বিস্কুট কখনো প্রশ্ন হইতে পারে না, কিন্তু আপনি দুটো দিয়ে আপনি বলতেছেন ভাই যেই কোনো একটা চয়েস করা লাগবে, ঠিক আছে। যেমন ধরে নেন আমাদের সজীব ভাই, ধরে নেন এক বন্ধুরে জিজ্ঞেস করতেছে মামা তোর তো এক বাসার আশেপাশে ঘোরাফেরা করতে দেখি, ওই বাসায় দুটো মেয়ে আছে, একটার নাম টিনা একটার নাম মিনা, ওরা জিজ্ঞেস করতেছেন কিরে টিনা নাকি মিনা, এই যে টিনা না মিনা, লালডা না কালাডা, এই যে বাংলাদেশে খুব প্রচলিত একটা কোয়েশ্চেন ছিল বন্ধু বা ভাই, লালডা না কালাডা, এই যে লালডা না কালাডা যে কোনো একটা চয়েস করতে কইতেছে, যে কোনো একটা চয়েস করতে বলতেছে। তারপরে দেখেন চা না বিস্কুট, চা নাকি কফি, দুধ নাকি চিনি, এই আপনি যখন এগুলো বলবেন দিস ইজ কল্ড চয়েস কোশ্চেন। কিন্তু আমি যদি হুট করে বলি ভাই চা না কফি, আপনি তো বুঝবেন না, ধরে নেন আমার একটা প্রেক্ষাপটে গিয়ে তারপরে এটা বলতে হবে, এটার নাম হচ্ছে চয়েস কোশ্চেন। সো আপনি বলতে পারেন যে কোয়েশ্চেন্স আর অফ 4 টাইপস, কোশ্চেন অ্যাকচুয়ালি 4 রকমের হয়, তবে এই দুটো কোয়েশ্চেন, হ্যাঁ এই দুটো কোয়েশ্চেন স্যার আপনি কি সুস্মিতা ম্যামকে পচাইলেন, সুইটি বলতেছে ইন্নালিল্লাহ, কি বলেন সুস্মিতা ম্যামকে পচাবো কেন, আমি তো আম্মাজান ডাকছি, মায়েরে কেউ পচায়? আচ্ছা তাহলে দেখেন এই আমরা কি বলতে পারি, আপনি একজনকে বলছেন যে চা না কফি, লালডা না কালাডা, কালাডা তো কালারা বানায় ফেলাইছি, এটা হচ্ছে গিয়ে বাবা চয়েস কোশ্চেন।
তাহলে এই হলো গিয়ে টোটাল কোশ্চেন কয় রকমের হচ্ছে? 4 রকমের। নাসিমা বলেছে স্যার এক্সামে কি 4টা অপশন থাকবে? না 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 না, এক্সামে আপনাকে যদি বলে যে এভাবে আসলে কখনো কোশ্চেন আসবে না, আমি আপনাদেরকে একদম কোর থেকে দেখালাম আর কি। যেমন আপনি ধরুন একটা ছোট গল্প লিখতেছেন, শর্ট গল্প লিখতেছেন, এখানে আপনার একটা ক্যারেক্টারকে দিয়ে আরেকটা ক্যারেক্টারকে আপনি চা কফি খাওয়ানোর অফার করাচ্ছেন, তখন আপনি কি বলবেন? তখন তো আপনার কিছু না কিছু বলতে হবে। ওকে, আচ্ছা মজুমদার ভাই, আচ্ছা তাহলে বাবা আমি এতটুকু বুঝা ফেলছি ইনশাল্লাহ। তাহলে আমাদের এই পর্যন্ত খালাস। আরেকটু কথা বলতে হবে আমাদের, তা নাহলে পরবর্তীতে আমরা বিপদে পড়ে যাবো। হ্যাঁ, আমরা আরেকটু বলে নেই। এইবার দেখেন আমরা এখন দেখব যে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে অ্যাসার্টিভ বানাইতে হয়। তাহলে আমরা দেখব ইন্টারোগেটিভ টু অ্যাসার্টিভ। তাহলে এখন আমরা দেখব যে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোরে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট করতে হয়। যদি এই কনভার্টটা করতে না পারেন, একটু পরে গিয়ে বিপদে পড়বেন। মাথায় রাখেন আমাদের আজকের ক্লাসটা আপনার অনুবাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা বাবা, তাহলে আমি একটু এই পাশে লেখা দেই। আমরা একটা বাক্স আঁকতেছি, বক্স। আমার হাতের লেখা অনেক সুন্দর, আপনারা জানেন। বাহ, অনেক সুন্দর না বাবা? এখন আমরা দেখব কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো থেকে আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে টার্ন করতে পারি, সেই টেকনিকটা দেখব। তাহলে আসেন আমরা একটু প্রথমে দেখে নেই। যদি এরকম থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাতে যে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ, তাহলে আপনি কি করবেন? খুব সহজ জিনিস, এটার জন্য রকেট সায়েন্স লাগে না। সাবজেক্ট মামুর বেটারে আগে আনবেন, এরপরে এই অক্সিলারি ভার্বটারে লিখবেন, এরপরে বাকি যা আছে তা লিখবেন। লেখা শেষমেশ একটা ফুল স্টপ দিয়ে দিবেন, গোল্লা দিয়ে দিলাম, টিপ পড়াই দিলাম আমরা। হ্যাঁ, আবার এটা এরকম হইতে পারে যে অক্সিলারি ভার্ব সাবজেক্ট বাকি অংশ, তবে ভায়া এর সামনে চলে আসতে পারে একটা ডাবলএস ওয়ার্ড। আমরা বাঙালিরা এটাকে ডাবলএস ওয়ার্ড বলি, যদিও এটা ডবলএস ওয়ার্ড সবসময় বলা যাবে না। ওকে, আচ্ছা এটাকে কোয়েশ্চেন ওয়ার্ড বললেই বেটার, কারণ আমি অনেক ডবলএস ওয়ার্ড লিখতে পারবো। যেমন WHEEL, হুইল হলো চাকা, দেখেন এটাও তো ডবলএস ওয়ার্ড। এটাকে দিয়ে কি প্রশ্ন করতে পারবেন? পারবেন না। আবার দেখেন আপনি যদি বলেন হুইট, গম, এটাও তো ডবলএস ওয়ার্ড। আবার দেখেন এই যে হাউ, যেটা দিয়ে আমরা প্রশ্ন করি, এইটা তো ভাই ডবলএস ওয়ার্ড না, এটা তো HOW ওয়ার্ড। তাহলে ডবলএস ওয়ার্ড না বলে বেটার হচ্ছে আপনি এটাকে কোয়েশ্চেন ওয়ার্ড বলতে পারেন। তবে ডবলএস ওয়ার্ড মন চাইলে বলেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন যখন আপনি দেখবেন এই যে ডবলএস ওয়ার্ড চলে আসছে, সেক্ষেত্রে ডবলএস ওয়ার্ডটাকে আমরা সরাবো না, তাড়াবো না, ডবলএস ওয়ার্ডটা আমরা রাখবো। এখানে একটা ছোট্ট পার্থক্য বলে দিই। হ্যাঁ, পার্থক্যটা হচ্ছে, আমি এই পাঁচটা আরেকবার লিখে দিই। হ্যাঁ, আমি এই পাঁচটা আপনাদেরকে আরেকবার লিখে দিই। এই যে দেখেন, আমি ডব্লিউটাকে, হ্যাঁ দেখেন আমি এই ডব্লিউটাকে আপনাদের জন্য একটু বড় করে লিখে দিলাম, ডব্লিউএস ওয়ার্ড। দেখেন এই প্রশ্নের ডব্লিউএসটা বড় হাতের থাকবে, তবে আপনি যখন এটাকে অ্যাসার্টিভে কনভার্ট করবেন, তখন আপনার এই ডব্লিউটা কিন্তু ছোট হাতের হয়ে যাবে।
খেয়াল করেন কিন্তু। তাহলে আমরা এখানে এই ডাব্লিউএস ওয়ার্ডটা লিখব। তারপরে পার্থক্যটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব সাবজেক্টের সামনে ছিল, আমরা সাবজেক্টকে সামনে লিখব, তারপরে অক্সিলারি ভার্বটাকে লিখব, এরপরে বাকি যা আছে তা লিখব, এবং অবশ্যই আমরা শেষমেশ একটা বড় সড়ো ফুল স্টপ দিয়ে দেব। আচ্ছা, এতটুকু বুঝছেন কিনা জানি না। এখন আমি আপনাদেরকে কয়েকটা বাক্য লিখে দিচ্ছি, আপনারা এই বাক্যগুলোকে কনভার্ট করেন। আমি দিব ইন্টারোগেটিভ, আপনারা বানাবেন অ্যাসার্টিভ। ঠিক আছে, তাহলে 1 নাম্বার বাক্য দিলাম আমি, হু আর ইউ, এটাকে আপনারা অ্যাসার্টিভে কনভার্ট করবেন। 2 নাম্বার বাক্য আমি দিচ্ছি যে উইল দে কল আস, এই বাক্যটাকে আপনারা অ্যাসার্টিভ বানাবেন। 3 নাম্বার, হোয়াট ইজ হিজ ফাদার্স নেম, এই 3টা বাক্যকে আপনাদের পালা, আপনারা অ্যাসার্টিভ বানায় দিবেন। কুইকলি বানান, দেখি কে কে করতে পারেন এই কাজটা। আল্লাহ গো, কয়েকজন তো একদম হ্যাভক করে ফেলাইছেন। দেখেন, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব, এটা অবশ্য অক্সিলারি ভার্ব বলা যাবে না, এটা অক্সিলারি ভার্বও যা, এটা মূল ভার্বও তা, সেম, তাই না? তাহলে আমরা এখানে যেই কাজটা করব, হ্যাঁ আমরা এখানে যেই কাজটা করব, আগে আমরা ডাব্লিউএস ওয়ার্ডটাকে লিখে ফেলবো। এখন ওই যে নাসিমা জিজ্ঞেস করলো যে স্যার সেন্টেন্সের প্রথমে কি ছোট হাতের হয়? এখন ভাই এই যে এইটা একটা স্বয়ংসম্পূর্ণ সেন্টেন্স, আমি যখন এটার অ্যাসার্টিভ বানাবো এর আগে কিছু একটা থাকতে হবে। ঠিক আছে, এর আগে কিছু একটা থাকতে হবে যেটা এখানে নাই, এটা কখনো স্বয়ংসম্পূর্ণ বাক্য হবে না। তাহলে আমি হু এর জায়গায় হু ঠিকই লিখবো, ইউটাকে জাস্ট সামনে আনবো, আমি এভাবে লিখবো হু ইউ আর, এই যে এইভাবে, শেষে ফুল স্টপ দেওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা হুটা বড় হাতের দিলে কি হবে? চরম ঝামেলা হবে, এটা পরে আমি ব্যাখ্যা করতেছি। আমি ইমবেডেড সেন্টেন্সে গিয়ে এটা ব্যাখ্যা করব, ইমবেডেড কোয়েশ্চেন না, সেন্টেন্সে গিয়ে ব্যাখ্যা করব। আর এইটা করা তো ভাই আমাদের কাছে চুটকির ব্যাপার, কারণ সাবজেক্টের আগে অক্সিলারি চলে আসছে, এইটারে চেঞ্জ করা কোনো ব্যাপারই না। আমরা এখানে লিখবো দে, দেখেন এইখানে কিন্তু টিটাকে বড় হাতে লিখছি আমি, হ্যাঁ, দে উইল কল আস। এইবার দেখেন আবার ডাব্লিউএস ওয়ার্ড চলে আসছে, এটা বড় হাতেরই ছিল, আমরা এই বড় হাতেরটারে ছোট হাতের বানাবো। বলতে পারেন কেন? কারণ এইখানে আসলে ছোট হাতের এই জন্যই হবে যেটা আসলে একটা বাক্যের দ্বিতীয় অংশ, প্রথম অংশ তো এখানে নাই। ঠিক আছে নাসিমা ইসলাম, এখানে কিন্তু প্রথম অংশ, আমরা যখন এই পাশে চলে আসতেছি প্রথম অংশটা এখানে নাই, তাহলে আমাকে এখানে লিখতে হবে যে হোয়াট, এইবার দেখেন ইজটা তো আমার পেছনে নিতে হবে, এখানে হিজ ফাদার্স নেম পুরোটা হলো সাবজেক্ট, তাহলে আমরা লিখবো হোয়াট হিজ ফাদার্স নেম ইজ। ওকে, আচ্ছা এটা হচ্ছে একটা ক্লজের পরের অংশ, এটা একটা ক্লজের পরের অংশ, দ্বিতীয় অংশ, ডিপেন্ডেন্ট ক্লজ এটা। আচ্ছা আশা করি এতটুকু বুঝতে পারছেন। এবার আসেন আমরা ইম্পারেটিভে যাই, আমরা একটু পরে ধাপে ধাপে পুরোটা ব্যাখ্যা করব, টেনশন নিয়েন না। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। এখন যদি কেউ প্রশ্ন করে আপনারা যে দাদা ইম্পারেটিভ সেন্টেন্স কি, আমরা তো সবাই জানি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে সাধারণত আদেশ বোঝায়, উপদেশ বোঝায়, অনুরোধ বোঝায়, অনুমতি বোঝায়, প্রস্তাব, আরো অনেক কিছু থাকতে পারে, এগুলো বোঝায়। ঠিক আছে, সাজেশনও বোঝায়। সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ বসে বা পিরিয়ড সাইনটা বসে। হ্যাঁ, চিনবেন কিভাবে? এটা জাস্ট একটা ভার্বের 1 নাম্বার ফর্ম থাকতে পারে। একটা উদাহরণ দেন দেখি কেউ, ভার্বের 1 নাম্বার ফর্ম দিয়ে একটা বাক্য বলেন। আচ্ছা ভার্বের 1 নাম্বার ফর্ম দিয়ে জাস্ট একটা ফর্ম হবে, আর কিচ্ছু না। যেমন আপনি কাউরে বলতেছেন গো, যাও, এই যে শেষ, সেন্টেন্স হয়ে গেছে। যেমন আপনি কাউকে বলতেছেন, আপনি এভাবে বলতে পারেন খাম, আসো, এই যে একটা ওয়ার্ড দিয়ে সেন্টেন্স হয়ে গেছে। দেখছেন মাশাআল্লাহ, হেলেনা রশিদ লিখে ফেলছেন। ভার্বের 1 নাম্বার ফর্ম প্লাস আদার্স, এই যে আপনি এবার বলতে পারেন গো আউট, বাইরে যা, ভাগ। আপনি বলতে পারেন কাম হিয়ার, এখানে আসো, অথবা বলতে পারেন ডু ইট, এটা করো। এবার ডোন্ট দিয়ে করতে পারেন, ভাই এগুলো আপনি কোটিবার করছেন, আমার আর বলা লাগবে না। যেমন আপনি বলতে পারেন ডোন্ট ভেক্স মি, আমারে বিরক্ত কইরো না। লেট দিয়ে 2টা অবজেক্ট দিয়ে বাক্য তৈরি করতে পারেন আপনি। যেমন
লেট মি হেল্প হিম, আমায় তাকে সাহায্য করতে দাও। এই যে দেখেন মি একটা অবজেক্ট, এই যে হিম একটা অবজেক্ট, মাঝখানে ভার্বের 1 নাম্বার ফর্ম বসছে। দেখেন এগুলো দেখে রাখেন, কাজে লাগবে কিন্তু। প্লিজ দিয়ে করতে পারেন, হ্যাঁ প্লিজ দিয়ে করতে পারেন। আপনি কাউকে বলতেছেন প্লিজ ডু ইট। প্লিজের সাথে আবার ডোন্ট দিতে পারেন, যেমন প্লিজ ডোন্ট ব্রেক মাই হার্ট, ডোন্ট ব্রেক মাই হার্ট, দয়া করে আমার মনে কষ্ট দিও না। আচ্ছা, এরপরে দেখেন অলওয়েজ বা নেভার দিয়ে বাক্য লিখতে পারেন। আমার মনে হয় না আর বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ। যেমন আপনি বলতে পারেন অলওয়েজ, অলওয়েজ কিপ ইন টাচ, সব সময় আমাদের টাচে থাইকো, আমাদের সাথে থাইকো। তারপরে দেখেন আপনি বলতে পারেন নেভার দিয়ে, নেভার, নেভার গিভ আপ, কখনোই আশা ছেড়ে দিও না, হতাশ হয়েও না। নেভার দিয়ে বাক্য শুরু করলাম আমরা। এগুলো একদম বাচ্চাদের বাক্য ভাই, মূল মজা আসতেছে, জাস্ট একটু ওয়েট করেন। এই যেখানে এক্সাম্পল দেয়া আছে, হ্যাঁ এখানে অনেক এক্সাম্পল দেয়া আছে, একবার দেখলেই বুঝতে পারবেন। আসেন এবার আমরা অপারেটিভ সেন্টেন্সে চলে যাই। এগুলো কিন্তু আপনাদের ন্যারেশনের ক্ষেত্রে কাজে লাগবে, মাথা রাখেন, এগুলো কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে কাজে লাগবে। স্যার ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ কখন করতে হয়, ট্রান্সলেশনের জন্য মেহেদি হাসান ভাই মারাত্মক কথা বলছেন, ইন্টারোগেটিভ থেকে ট্রান্সলেশনে কখন করতে হয়, আমি যাবো ভাই, ওইটাতে যাব। দেখেন আপনাদেরকে, আপনারা মনে হয় ব্যস্ত হয়ে গেছেন, চিন্তা করতেছেন কখন এটা আসবে, তাই না? আসেন আমি দেখাই দিই। এই দেখেন, আমি আপনাদেরকে ইমবেডেড সেন্টেন্স নামে একটা পার্ট নিয়ে কথা বলবো। আমি আপনাদের সাথে ইমবেডেড সেন্টেন্স নামের একটা অংশ নিয়ে কথা বলবো। ওইখানে গিয়ে আপনারা দেখবেন যে একটা অ্যাসার্টিভের সাথে আরেকটা অ্যাসার্টিভ যুক্ত হবে, একটা ইন্টারোগেটিভের সাথে আরেকটা অ্যাসার্টিভ যুক্ত হবে, একটা ইম্পারেটিভের সাথে একটা অ্যাসার্টিভ যুক্ত হবে। ওইখানে গিয়ে আমি ডিটেলস বলবো, ঠিক আছে মেহেদি ভাই? আপনি জাস্ট একটু ওয়েট করেন ভাই, ওয়েট করেন, পাবেন আপনারা এটা। আচ্ছা, তাহলে আমাদের ইম্পারেটিভ শেষ। নাও উই উইল টক অ্যাবাউট অপারেটিভ সেন্টেন্স। তাহলে অপারেটিভ সেন্টেন্স কোনগুলো ভাই? এটা সবাই জানেন। অপারেটিভ সেন্টেন্স দ্বারা সাধারণত ইচ্ছা বোঝায়, আশীর্বাদ বোঝায়, প্রার্থনা বোঝায়, কামনা বোঝায়, বা কাউকে কোনো কিছু উইশ করা বোঝায়। এখানে একটা জিনিস বোঝায়, তবে আমি লিখতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে গিয়ে অভিশাপ দেয়া। অভিশাপ দেয়া, তাহলে খালি পজিটিভই দিবেন তা না, নেগেটিভ হইতে পারে। আচ্ছা, তাহলে দেখেন এই যে অপারেটিভ সেন্টেন্সের পরে একটা পিরিয়ড সাইন বসে বা ফুল স্টপ চিহ্ন বসে। এইবার একটা মারাত্মক এক্সাইটিং তথ্য আপনাদের সাথে শেয়ার করি। তবে অনেক সময় অপারেটিভ সেন্টেন্সের পরে আবেগসূচক চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে খেয়াল করেন, অনেকে এইটার নাম যে আবেগসূচক চিহ্ন এটা জানে না। আপনারা যদি পিসি দাসের পার্টস অফ স্পিচ চ্যাপ্টারটাতে চলে যান, পিসি দাসের যে বইটা আছে, আপনাদেরকে আমি ছবি দেখাই। হ্যাঁ, আপনারা আমার একটু বলেন তো আপনাদের কাছে পিসি দাসের এই বইটা আছে কিনা। পিসি দাসের এই বইটা আছে আপনাদের কাছে? দেখেন তো, এই বইটা আপনারা দেখেছেন? পিসি দাসের এই বইটা কিন্তু বাংলাদেশে খুব জনপ্রিয় একটা বই, অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, পিসি দাসের লেখা। হ্যাঁ, আচ্ছা, এই বইটাতে আপনারা যদি পার্টস অফ স্পিচ চ্যাপ্টারে চলে যান, আমার কাছে দুইটা বই আছে। একটা বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে গিয়ে 21, আরেকটা বইয়ের পৃষ্ঠা নাম্বার 22 অথবা 23। ঠিক আছে, আপনারা এই বইটার পার্টস অফ স্পিচ চ্যাপ্টারে যদি চলে যান, সেখানে ইন্টারজেকশনে গেলে দেখবেন যে অনেকে এই চিহ্নটাকে বলে বিস্ময় সূচক চিহ্ন। সরি, এই যে এই চিহ্নটাকে বলে বিস্ময় সূচক চিহ্ন, অনেকে বলে আশ্চর্যবোধক চিহ্ন। তো পিসি দাস বলতেছে যে ভাই, বিস্ময় বা আশ্চর্য হওয়াটা আবেগের একটা অংশ, এর বাহিরেও তো আরো অনেক অংশ আছে। সুখ আছে, দুঃখ আছে, ঘৃণা আছে, হতাশা আছে, বিরক্তি আছে। হ্যাঁ, ঠিক আছে। তাই এইটাকে কেউ যদি বিস্ময়সূচক বলে তাহলে শতভাগ বলা হয় না। তাই আমাদের উচিত এটাকে আবেগসূচক চিহ্ন বলা। এটা আমার কথা না, এটা পিসি দাসের কথা। ঠিক আছে, পিসি দাসকে একবারে ছেলে খেলাও করতে পারবেন না, তিনি একজন পিএইচডি হোল্ডার কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন বাবা, অপারেটিভ সেন্টেন্স দ্বারা আমরা কি কি প্রকাশ করতে পারি? ইচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা, কামনা, আকাঙ্ক্ষা, তাই না? অথবা কাউকে আপনি উইশ করতেছেন। এই যে উইশ করতেছেন আপনি, এই উইশ করাটাও হচ্ছে এক ধরনের অপারেটিভ সেন্টেন্স।
কিভাবে শুরু হইতে পারে? সাধারণত তিনটা স্টাইলে আপনি অপারেটিভ সেন্টেন্স পাবেন, সাধারণত তিনটা স্টাইলে। জুনাদ ভাই বলতেছে আমার কাছে আছে কিন্তু ব্যাখ্যা অনেক বইয়ে, তাই পড়তে ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, এই বই থেকে হিউজ পরিমাণ কোশ্চেন আসে বাংলাদেশের চাকরি পরীক্ষায়। তাহলে দেখেন বাংলাদেশে যে বইগুলো আছে, আপনি একাধিক বই সংগ্রহ রাখেন, আপনার জন্য সুবিধা হবে। তাহলে দেখেন ভাই, এই যে আমরা এইভাবে বলতে পারি মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স, এরপরে ফুল স্টপ। ওকে, যেমন আমি আপনার একটা উদাহরণ দিই, আপনি বলতে পারেন যে মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক। মে দিয়ে শুরু হয়েছে। দেখেন 2 নাম্বার যেটা দিয়ে শুরু হতে পারে সেটা হচ্ছে লং প্লাস লিভ প্লাস সাবজেক্ট। মাথায় রাখেন, এই লং লিভ প্লাস সাবজেক্ট দিয়ে যে বাক্যগুলো তৈরি হয় সেই বাক্যটা হচ্ছে পুরা উল্টা বাক্য। কারণ আমরা জানি সেন্টেন্সের প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব, এরপরে থাকে লং বা এক্সটেনশন। কিন্তু এই বাক্যটা পুরা উল্টা। এই রকমের বাক্যকে আপনি যখন ন্যারেশন চেঞ্জ করবেন তখন আপনি এটাকে মে দিয়ে কনভার্ট করবেন। প্রথমে লিখবেন মে, তারপরে পুরোটা উল্টা দিক থেকে লিখবেন, তারপরে লিখবেন সাবজেক্ট, এরপরে লিখবেন ভার্ব লিভ, তারপরে সাথে লেখা দিবেন লং। আমি একটা উদাহরণ দিই, যেমন যদি এরকম থাকতো লং লিভ বাংলাদেশ, আপনি খেয়াল করেন বাংলাদেশ হলো সাবজেক্ট, লিভ হলো ভার্ব, লং হচ্ছে এক্সটেনশন। তার মানে দেখেন আমরা আজীবন পড়ে আসলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এইভাবে পড়ে আসছি। কিন্তু এইখানে হইতেছে কি দেখছেন, এখানে হইছে এক্সটেনশন প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। তাই এই রকমের বাক্য আমরা যখন পাবো, সেই বাক্যটাকে ন্যারেশন চেঞ্জ করার সময় স্পেশালি আমরা এটারে মে দিয়ে উল্টায় নেব। প্রথমে লিখবো মে, এবার পুরোটা উল্টা দিক থেকে লেখেন মে বাংলাদেশ লিভ লং। তাহলে আগে ছিল লং লিভ বাংলাদেশ, এখন হয়ে গেল মে বাংলাদেশ লিভ লং। স্যার পিসি দাসের বইটা কি বাংলায় ব্যাখ্যা করা? হ্যাঁ সুইটি, পিসি দাসের বইটা বাংলায় ব্যাখ্যা করা আছে, নিতে পারেন। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছেন। আরেকটা হচ্ছে গিয়ে মেও থাকবে না লংও থাকবে না, আপনি যা উইশ করতে চান সেটা উইশ করে দিবেন। তাহলে আপনি বলতে পারেন গুড মর্নিং, বাই, হ্যাপি বার্থডে, হ্যাপি ফুচকা দিবস, হ্যাপি অমুক তমুক দিবস, ইত্যাদি ইত্যাদি। এই অপারেটিভ সেন্টেন্স। দেখেন এখানে উদাহরণ দেয়া আছে, এই যে মে আল্লাহ ব্লেস ইউ, মে ইউ বি হ্যাপি, লং লিভ বাংলাদেশ, হ্যাপি বার্থডে, গুড মর্নিং, গুড নাইট, গুড আফটারনুন, ব্লা ব্লা, যেটা ভালো লাগে বলতে পারেন। এইবার চলে আসি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্রশ্ন হইতেছে দাদা এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আবার কি জিনিস, তাই না? আচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্স মারাত্মক সহজ। সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা মনের আবেগ, যেমন সুখ, দুঃখ, ঘৃণা, বিস্ময়, এই বিস্ময় বানানো এরকম আসছে কেন? ঠিক আছে, বিস্ময়, রাগ, হতাশা, বিরক্তি ইত্যাদি বোঝায়। ঠিক আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরে আমরা সাধারণত আবেগসূচক চিহ্নটা লিখে দেই, তাই না? তাহলে দেখেন এটার আবার 3 রকমের হইতে পারে স্ট্রাকচারটা। এক, আপনি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখবেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। এক্ষেত্রে সাবজেক্টটা বড় হাতের হবে। মাথায় রাখেন ইন্টারজেকশনের পরে যেহেতু আমরা এই সাইন দিয়ে দেই, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাই। স্যার পিসি দাসের বই কিনতে গিয়ে জাকির হোসেন কিনে নিয়ে আসছি। নাসিমা ইসলাম, যারা ইংলিশ নিয়ে স্টাডি করেন অথবা আপনার লাইব্রেরিটাকে একটু সমৃদ্ধ করতে চাইলেও অন্তত পক্ষে বাবা কিছু ইংরেজি বই রাখলে সেখানে একটা পিসি দাস রাখেন, এটা বাধ্যতামূলক না, রাখলে ভালো। আর জাকির হোসেন স্যারের বইটা তো অবশ্যই রাখবেন, অবশ্যই অবশ্যই রাখবেন। হ্যাঁ, এটা রাখা বাধ্যতামূলক আর কি, রাখবেন। তাহলে ইন্টারজেকশন, তারপরে আমাদেরকে সাইন অফ এক্সক্লেমেশন দিতে হবে। যেমন আপনি বলতে পারেন, এই যে আমরা একটা এক্সক্লেমেশন দিতে পারি হুররা। আবার বলতে পারেন ব্লাইমি। ব্লাইমি, ব্লাইমি মানে কি? আমরা ওই যে ওয়াও বলি না, অনেকটা ওয়াও এর মতো। ব্লাইমি, she has got a GPA of 5। এই যে দেখছেন ওয়াও, সে জিপিএ 5 পেয়েছে। তাহলে দেখেন এই যে আমি যখন ব্লাইমি কথাটা লিখলাম, এরপরে আমি একটা সাইন অফ এক্সক্লেমেশন দিয়েছি, তারপরে দেখেন নেক্সটটা কিন্তু বড় হাতের লিখছি।
জাকির স্যারের অনেক বই আছে আমার, মশিউর রহমান রিফাত ভাই। জাকির স্যারের যতগুলো বই এগুলো বাংলাদেশের জন্য রত্ন বলতে পারেন। এরপরে হোয়াট এ অর অ্যান নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এভাবে শুরু করতে পারেন, যেমন হোয়াট অ্যান ইডিয়েট, ওয়ার অ্যান ইডিয়েট হি ইজ। এই যে দেখেন ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। আবার হাউ মাউ খাও দিয়ে শুরু হতে পারে, হাউ মাউ খাও না মানে হাউ আর কি। দেন আপনি বলতে পারেন হাউ খয় শি ইজ, সে কি লাজুক। এই যে কয় মানে হচ্ছে লাজুক। এইভাবে আপনি এক্সক্লেমেটরি শুরু করতে পারেন। আশা করি এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন নাই। দেখেন কারো কোনো প্রশ্ন থাকলে, এতটুকু অংশের মধ্যে প্রশ্ন থাকলে বলে ফেলেন। এখন আমরা আস্তে আস্তে আর একটু এক্সট্রিম লেভেলে যাব। ঠিক আছে, এখন আমরা আস্তে আস্তে একটু এক্সট্রিম লেভেলে যাব। দেখেন এতটুকুর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, আই হোপ কারো কোনো প্রশ্ন নাই। তাহলে চলে আসি বাবা, এখানে উদাহরণ দেয়া আছে। এই যে অ্যালাস আনফিনিশড লো, এই লো শব্দটা মূলত, এই যে লো এই শব্দটা মূলত আসছে কি থেকে জানেন? লুক থেকে। বিশেষ করে বাচ্চারা যখন কোনো কিছু দেখে, বাচ্চারা না, আমরা যে বুড়া মানুষ মুরব্বী মানুষ যারা, আমরাও এই সময় করি, মামা ওই যে দেখ দেখ, এই আমরা যখন দেখ দেখ বলে দৃষ্টি আকর্ষণ করে কোনো কিছু দেখায় দেই, তখন লুক না বলে আপনি বলতে পারবেন লো লো। ওকে, আচ্ছা ওরা বাকিগুলো তো বুঝতে পারছেন। এইবার আসেন, এতটুকু দেখে ফেলেছেন, এখন আমরা দেখব ইমবেডেড সেন্টেন্স। আমাদের এই যে রিফাত ভাই এটাকে ইমবেডেড কোয়েশ্চেন বলছিল। দুর্ভাগ্যের বিষয়টা হচ্ছে এই, বাংলাদেশে ইমবেডেড, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বাংলাদেশে ইমবেডেড কোয়েশ্চেন বলা হয়, যদিও এটার নাম হচ্ছে ইমবেডেড সেন্টেন্স। অনেক বই আছে যারা এটার নামটাও কারেক্টলি লেখে নাই। ঠিক আছে, সমস্যাটা হচ্ছে এইখানে আর কি। হ্যাঁ পারবেন। একজন জিজ্ঞেস করছেন, অরুণিমা আক্তার সুইটি জিজ্ঞেস করতেছেন যে স্যার জাকির হোসেন স্যারের বই থেকে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এ কি ইমপ্রুভ করতে পারবো? হ্যাঁ পারবেন, তবে বই পড়ে পড়ে ফ্রি হ্যান্ড রাইটিং ইমপ্রুভ করে, মানে আপনার আসলে ইমপ্রুভ হয়েছে কিনা এটা দেখানোর জন্য যদি একজন মেন্টর থাকে যাকে দেখায় আপনি সলভ করে নিতে পারেন, তাহলে বেটার হয় আর কি। বুঝতে পারছেন? এই বইয়ের সাথে এই একটা ঝামেলা আর কি। আচ্ছা তাহলে বাবা দেখেন, আমরা এখন আলোচনা করব ইমবেডেড সেন্টেন্স নিয়ে। যদিও বাংলাদেশে এই ইমবেডেড সেন্টেন্সটাকে অধিকাংশ বই নাম দিয়ে আসছে ইমবেডেড কোয়েশ্চেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই ইমবেডেড কোয়েশ্চেন শব্দটা মানে কথাটা, এই ফ্রেজটা কেন ভুল, ইমবেডেড সেন্টেন্সটা কেন রাইট? আমি সেখানে যাচ্ছি। আমি ভুল করলাম নাকি তারা এখানে ভুল লিখছে নাকি এখানে কোনো একটা ঘাপলা আছে, সেটা আমি ব্যাখ্যা করতেছি। দেখেন তো দেখেন, আমি যেখানে লিখে রেখেছি যে ইমবেড শব্দটা একটা ভার্ব, এর অর্থই হচ্ছে স্থাপন করা, সংস্থাপন করা অথবা যুক্ত করা। তো আমরা এটাতে যুক্ত করা শব্দটাকে নিলাম। তাহলে ইমবেডেড সেন্টেন্স মানে হচ্ছে যুক্তকৃত বাক্য বা সংযুক্ত বাক্য। মাথায় রেখেন কিন্তু, হ্যাঁ মাথায় রেখেন কিন্তু, এই যে দেখেন ইমবেডেড সেন্টেন্স মানে হলো যুক্তকৃত বাক্য বা সংযুক্ত বাক্য। তাহলে ইমবেডেড সেন্টেন্স বলতে সাধারণত এক প্রকারের সেন্টেন্সের সাথে আরেক প্রকারের সেন্টেন্সকে যুক্ত করা বোঝায়। যখন আমরা একটা ক্যাটাগরির সেন্টেন্সের সাথে আরেক ক্যাটাগরির সেন্টেন্সকে যুক্ত করি, তখন সেটাকে বলা হয় ইমবেডেড সেন্টেন্স। ইমবেডেড সেন্টেন্সের স্ট্রাকচার তিনটা স্টাইলে হইতে পারে। ঠিক আছে রিফাত ভাই, খেয়াল করেন কিন্তু, হ্যাঁ ইমবেডেড সেন্টেন্সের স্ট্রাকচারটা তিনটা স্টাইলে হইতে পারে। কিভাবে? এক, প্রথম অংশে অ্যাসার্টিভ, পরের অংশে আরেকটা অ্যাসার্টিভ। দুই, প্রথম অংশে ইন্টারোগেটিভ, পরের অংশে অ্যাসার্টিভ। তিন, প্রথম অংশে ইম্পারেটিভ, পরের অংশে অ্যাসার্টিভ। তো দেখেন যখন দুটো অ্যাসার্টিভকে একসাথে যোগ করবেন, তারা যে চিহ্নটা নিবে সেটা হবে ফুল স্টপ। দ্বিতীয়টাতে আপনি ইন্টারোগেটিভ প্লাস অ্যাসার্টিভ লিখবেন, তারা সম্মিলিতভাবে যে চিহ্নটা নিবে সেটা হচ্ছে প্রশ্নবোধক। আপনি যখন সামনে ইম্পারেটিভ এবং পরে অ্যাসার্টিভ নেবেন, তারা সম্মিলিতভাবে যে চিহ্নটা নিবে পরের চিহ্নটা হবে ফুল স্টপ। এখন সমস্যাটা কোন জায়গায় আমি একটু বলি। মামুন ভাই ইনশাল্লাহ ভাই এই একটা মাস আর কি, হ্যাঁ এই মাসেই পাবেন ইনশাল্লাহ। এখন দেখেন, আপনারা আমাকে একটু বলেন তো ভাই, এক নাম্বার সেন্টেন্সটাকে কেউ যদি কোয়েশ্চেন বলে আপনি কি বলবেন বলেন তো? মেহেদি ভাই বলতেছেন সবাই বেসিক থেকে অ্যাডভান্স করায় কি, কিন্তু কেউ অ্যাডভান্স থেকে প্রো। ভাই মেহেদি ভাই, অ্যাডভান্সটাই তো প্রো লেভেল, আপনি কেন বোঝেন না ভাই? অ্যাডভান্সটাই তো প্রো লেভেল। আর একটা বিষয় মাথায় রাখেন ভাই, দুনিয়ার কেউ কাউকে কখনো লেখক বানাইতে পারে না। যদি কেউ কাউকে লেখক বানাতে পারতো ভাই মেহেদি ভাই, বুঝছেন,
তাহলে আমরা কি করতে পারতাম, আমরা হুমায়ুন আহমেদকে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে বলতাম যে ভাই বা মামুর বেটা আমাদেরকে হুমায়ুন আহমেদ বানায় দাও। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শত কোটি টাকা দিয়ে বলতে পারতাম আমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুর বানায় দাও। ঠিক আছে, আমরা ডেল কার্নেগিরে টাকা দিয়ে বলতে পারতাম আমাদেরকে ডেল কার্নেগি বানায় দেন। আমরা এইভাবে আর্নেস্ট হেমিংওয়ে হইতে পারতাম, আমরা উইলিয়াম শেক্সপিয়ার হতে পারতাম, আমরা এডগার অ্যালান পো হতে পারতাম, আমরা দেখা গেছে জুলভার্ন পড়ছেন কিনা বলেন তো, হ্যাঁ জুলভার্ন হইতে পারতাম, আমরা অনেক কিছু হইতে পারতাম ভাই। সমস্যা হচ্ছে কি কেউ কাউকে লেখক বানাইতে পারে না, লেখার টেকনিক শেখাইতে পারে, লেখক বানাইতে পারে না। এটা পুরোটা নিজের উপর ডিপেন্ড করে তৈরি করতে হয়। তাহলে এবার একটু খেয়াল করেন, 1 নাম্বারটা হচ্ছে অ্যাসার্টিভ প্লাস অ্যাসার্টিভ। যেমন আমি যদি এইভাবে একটা বাক্য লিখে দেই যে আই নো ওয়েল, আমি খুব ভালো করে জানি দ্যাট, যে আমি চাইলে দ্যাট লিখতেও পারি, আমি চাইলে এটা কেটেও দিতে পারি, দ্যাট হি ইজ গিলটি, আমি খুব ভালোভাবেই জানি সে দোষী। তাহলে দেখেন এই যে আই নো ওয়েল এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট এটাকে যুক্ত করছে আর কি, হি ইজ গিলটি এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দুটো অ্যাসার্টিভ সেন্টেন্সকে যে যুক্ত করলো, যে ইমবেড করলো, তাকেই বলা হচ্ছে ইমবেডেড সেন্টেন্স। এই পুরো সেন্টেন্সটাকে একত্রিতভাবে আপনি বলবেন এইটা একটা ইমবেডেড সেন্টেন্স। মশিউর রহমান রিফাত ভাই একটু খেয়াল করেন তো ভাই, এখন এই 1 নাম্বার বাক্যটাকে কেউ যদি বলে যে এটা একটা ইমবেডেড কোয়েশ্চেন, আপনি কি মানবেন? আপনি বলবেন না যে বেটা পাগল, এখানে কোশ্চেন হবে কেমনে, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার দেখেন প্রথম অংশ হবে ইন্টারোগেটিভ, পরের অংশে অ্যাসার্টিভ। যেমন ধরে নেন আমি একজনকে বললাম ডু ইউ নো, তুমি কি জানো? এখন প্রশ্ন করতে পারেন ভাই এটা কেন কোয়েশ্চেন? আমরা তো একটু আগেই বলে আসলাম যে সাবজেক্টের সামনে যদি অক্সিলারি ভার্ব চলে আসে সেটা কোয়েশ্চেন হয়ে যায়, যে অলরেডি কোয়েশ্চেন হয়ে গেছে। ডু ইউ নো, তুমি কি জানো, এতটুকু ইন্টারোগেটিভ সেন্টেন্স। এইবার হোয়ার হি লিভস, আপনারা একটু কমেন্ট করেন তো, হ্যাঁ আমি 2টা আন্ডারলাইন দিই 2টা কালার দিয়ে। হোয়ার হি লিভস এইটা আপনাদের কাছে কি মনে হয়, অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ? আরেকটা আমি হচ্ছে রেড কালার দিয়ে কালার করতেছি, ডু ইউ নো, এইটা। এই দুটো অংশের মধ্যে আপনারা বলেন তো প্রথম অংশটা এবং দ্বিতীয় অংশটা দুটোই কি ইন্টারোগেটিভ? হ্যাঁ, তাহলে দেখেন এই প্রথম অংশটা কি রে ভাই, প্রথম অংশটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ, এতটুকু কিন্তু অ্যাসার্টিভ। এখন বলতে পারেন ভাই কেন এটা অ্যাসার্টিভ কেন? ভাই আমরা তো আগেই বলছি ডবলেস ওয়ার্ড কখনোই ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে না। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাইলে আপনাকে কি করতে হবে, সাবজেক্টের আগে অক্সিলারি আনতে হবে। তাহলে দেখেন এইখানে কিন্তু সাবজেক্টের আগে অক্সিলারি নাই, তাই এটা হচ্ছে অ্যাসার্টিভ, কিন্তু প্রথম অংশটা হলো ইন্টারোগেটিভ। তাহলে দেখেন এই যে ইন্টারোগেটিভ প্লাস অ্যাসার্টিভ, এবং তারা সম্মিলিতভাবে একটা ফুল স্টপ সাইন না নিয়ে কোয়েশ্চেন মার্ক নিয়েছে। এখন কেউ যদি ইমবেডেড কোয়েশ্চেন বলে, রিফাত ভাই খেয়াল করেন কিন্তু, কেউ যদি ইমবেডেড কোয়েশ্চেন বা সংযুক্ত প্রশ্ন বলতে চায় তাহলে তারা এইটাকে বলতে পারে। প্রথম বাক্যটা জাস্ট একটা ইমবেডেড সেন্টেন্স, নট ইমবেডেড কোয়েশ্চেন। তাই বাংলাদেশে ঢালাওভাবে ইমবেডেড কোয়েশ্চেন বলার যে একটা প্রচলন, এই প্রচলনটা শতভাগ ঠিক না। এইবার দেখেন আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স লিখবো প্রথমে। ধরে নেন আপনি আপনার এক বন্ধুরে বললেন গো টু দ্য প্লেস। এখন দেখেন তো বাবা, আপনি যদি বলেন গো টু দ্য প্লেস, সেই জায়গাটাতে চলে যাও, এটা কি কোনোভাবে অ্যাসার্টিভ? না। এটা কি কোনোভাবে ইন্টারোগেটিভ? তাও না। তাহলে এটা কি? এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দেখেন এই যে প্রথম অংশে আছে ইম্পারেটিভ। এইবার আমি যদি বলি যে ধরে নেন মেহেদি ভাইরে বললাম যে মেহেদি ভাই গো টু দ্য প্লেস, সেই জায়গাটাতে চলে যান, হোয়ার, যেখানে মুনমুন, হোয়ার মুনমুন লিভস নাও, যেখানে মুনমুন এখন বাস করে, মেহেদি ভাই আপনি সেই জায়গাটাতে চলে যান। মেহেদি ভাই আমাদেরকে বলবেন এই যে ঢেউ 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 দেয়াটা, হোয়ার মুনমুন লিভস নাও, এটা কি অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ? মেহেদি ভাই একটু বলেন তো যে এটা কি অ্যাসার্টিভ নাকি ইন্টারোগেটিভ? আব্দুল্লাহ মামুন ভাই বলতেছেন স্যার অ্যাসার্টিভ। ভাই এখানে যে 3টা ক্যাটাগরির বাক্য পাচ্ছেন এই 3টাই হলো কমপ্লেক্স সেন্টেন্স ভাই, ঠিক আছে, এই 3টাই হলো
মূলত কমপ্লেক্স সেন্টেন্স, এই তিনটাই কমপ্লেক্স। আচ্ছা, তাহলে দেখছেন প্রথম অংশ ইম্পারেটিভ, পরের অংশ কি ভাই? অ্যাসার্টিভ। এখন এটারে যদি কেউ অ্যাসার্টিভ না বুঝে তার জন্য বিপদ। কেন অ্যাসার্টিভ? এটা ডব্লিউএস ওয়ার্ড থাকলে তো ভাই এটা ইন্টারোগেটিভ হবে না। ইন্টারোগেটিভ হওয়ার শর্ত হইতেছে সাবজেক্টের আগে অক্সিলারি থাকতে হবে, তা এখানে নাই। এখন আব্দুল্লাহ জিজ্ঞেস করতেছে এটা কি কমপ্লেক্স? জি, এখানে তিনটাই কমপ্লেক্স। এই যে তিনটা বাক্য লিখছি তিনটাই কমপ্লেক্স। এইটার নাম হচ্ছে গিয়ে দাদা ইমবেডেড সেন্টেন্স। এখন আপনি বলেন ভাই এটাও ইমবেডেড সেন্টেন্স, এটাও ইমবেডেড সেন্টেন্স, এটাও ইমবেডেড সেন্টেন্স, কিন্তু ইমবেডেড কোশ্চেন বললে শুধুমাত্র 2 নাম্বারটা ইমবেডেড কোশ্চেন হবে। রিফাত ভাই আপনার প্রশ্ন উত্তর পাইছেন কিনা একটু কমেন্ট করেন। তাহলে ভাই দেখেন বাংলাদেশের বইগুলোতে তারা চ্যাপ্টারের নাম দেয় ইমবেডেড কোশ্চেন, কিন্তু উদাহরণ দেয় তিনটাই। তাহলে দেখেন চ্যাপ্টারের নাম ইমবেডেড কোশ্চেন দিয়ে যারা উদাহরণ তিনটাই দিচ্ছে তাদেরকে আমরা আর কি বলবো বলেন? এটা তো বিপদ। তাহলে এই তিনটার মধ্যে শুধুমাত্র 2 নাম্বারটা ইমবেডেড কোশ্চেন, বাকি দুটো কোশ্চেন নয়। ওকে, আচ্ছা। এই যে মেহেদি ভাই বলতেছেন স্যার আরেকবার, এই আমি আরেকবার দেখাই দিচ্ছি দেখেন। আচ্ছা মেহেদি ভাই খেয়াল করেন, আমরা কি বললাম যে আমরা যখন এক রকমের সেন্টেন্সের সাথে আরেক রকমের সেন্টেন্সকে যুক্ত করি এটাকে বলা হয় ইমবেডেড সেন্টেন্স। ইমবেড মানেই হলো ভাই যুক্ত করা। তাহলে ইমবেডেড সেন্টেন্স মানে হচ্ছে দুটো একই রকমের অথবা ভিন্ন রকমের সেন্টেন্সকে যুক্ত করার নামই হলো ইমবেডেড সেন্টেন্স। তাহলে ভাই আপনি যখন একটা অ্যাসার্টিভের সাথে আরেকটা অ্যাসার্টিভ যোগ করবেন সেটা ইমবেডেড হবে, যখন ইন্টারোগেটিভের সাথে অ্যাসার্টিভ বা ইম্পারেটিভের সাথে অ্যাসার্টিভ যোগ করবেন সেটাও ইমবেডেড হবে। আমাদের মেহেদি ভাই সম্ভবত মনে হয় এই জিনিসগুলা খেয়াল করেন নাই। নাসিমা খাতুন জিজ্ঞেস করতেছে সকল কমপ্লেক্স সেন্টেন্স কি ইমবেডেড সেন্টেন্স? হ্যাঁ, যতগুলো কমপ্লেক্স সেন্টেন্স দেখতেছেন সেগুলো ইমবেডেড সেন্টেন্স। আচ্ছা, তাহলে এতটুকু ক্লিয়ার কিনা দেখেন তো একটু প্লিজ। থ্যাংক ইউ রিফাত ভাই, জাজাকাল্লাহ। তাহলে বাবা আমি কিন্তু বলছিলাম যে ইন্টারোগেটিভ ছিল এটা, কিন্তু আমরা যখন এই অংশে আনতেছি এটা তো অ্যাসার্টিভ হচ্ছে। ইন্টারোগেটিভ ছিল, এই অংশে আনতেছি অ্যাসার্টিভ হচ্ছে। এই হলো কি ঘটনা আর কি। তাহলে এবার আপনাদের জন্য আমি উদাহরণ দিয়ে রাখছি। আই নো ভেরি ওয়েল, আমি খুব ভালোভাবে জানি, আমি খুব ভালোভাবে জানি হি লিভস আ পুয়ার লাইফ, অথবা লিভস না লেখা চাইলে বলতে পারেন হি লিডস আ পুয়ার লাইফ। সে একটা মানে খুব নর্মাল জীবনযাপন করে। তাহলে এটাও অ্যাসার্টিভ, এটাও অ্যাসার্টিভ, দ্যাট দিতে পারেন, নাও দিতে পারেন। এই যে দেখেন এটা একটা ইমবেডেড সেন্টেন্স। এরপর দেখেন ডু ইউ নো, তুমি কি জানো, এতটুকুই কিন্তু ইন্টারোগেটিভ। হোয়ার হি লিভস নাও, সে এখন কোথায় থাকে। দেখেন এখানে হোয়ার বাদ দিয়ে দিলে কিন্তু অ্যাসার্টিভ হয়ে গেছে, তাহলে এটা অ্যাসার্টিভ। হ্যাঁ, হোয়ার থাকলেও অ্যাসার্টিভ, না থাকলেও অ্যাসার্টিভ। আচ্ছা 3 নাম্বার দেখেন গো টু দ্য প্লেস, সেই জায়গাটাতে চলে যাও। হোয়ার এভার, আচ্ছা সরি এটা এভার হবে না, টাইপিং মিস্টেক হয়ে গেছে। হোয়ার ইউ নিড টু গো, তুমি সেই জায়গাতেই যাও যে জায়গাটাতে তোমার যাওয়া দরকার। তাহলে দেখেন এই যে হোয়ার ইউ নিড টু গো, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। এই যে ইম্পারেটিভ প্লাস অ্যাসার্টিভ, এটার নামই হচ্ছে ইমবেডেড সেন্টেন্স। তাহলে আসেন আমরা একটু কুইজ দেখি আপনারা এটা বুঝছেন কিনা, তাহলে আমি বুঝতে পারবো। এইবার আপনারা একটু বলেন দেখি আমাকে 1 নং প্রশ্নটার উত্তর কি হবে। আপনারা আমাকে একটু বলেন তো দেখি 1 নং প্রশ্নটার উত্তর কি হবে। ওরে বাপ রে বাপ, পোলাপান কি চালাকের চালাক দেখছেন ভাই। বিশ্বাস করেন আমি আমার জীবনে এই প্রশ্নটা নিয়ে মিনিমাম 20 থেকে 30 বার ব্যাখ্যা করছি। খুব সহজ প্রশ্ন, কিন্তু পোলাপাইন এখানে একটা টুইস্ট থাকার কারণে ধরাটা খায়, চরম ধরা খায়। দেখেন এই যে আমরা যদি বলি ডু ইউ নো, এতটুকু কি সেন্টেন্স? ডু ইউ নো এতটুকু হচ্ছে আমাদের জন্য ইন্টারোগেটিভ। তাহলে যেহেতু এতটুকু ইন্টারোগেটিভ, তাহলে আমরা ড্যাম শিওর এই জায়গাটাতে যেটা হবে সেটা অ্যাসার্টিভ হবে। আচ্ছা তাহলে এবার আসেন, আমরা দেখতে পাচ্ছি হোয়ার হি লিভ। ভাইরে হোয়ার হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে একটা এস হইতো, এস যেহেতু দেয়া নাই এটা হচ্ছে না। 2 নাম্বার হোয়ার ডাজ হি লিভ, এটা ইন্টারোগেটিভ হয়ে গেছে। কখনো ডাবল ইন্টারোগেটিভ একসাথে হয় না, তাই এটা কাটা। অনেকে ভাববে যে স্যার সি নাম্বারটা তো কারেক্ট আনসার। না, সি নাম্বারটা কারেক্ট আনসার না। কেন না? কারণ সি নাম্বারটা কারেক্ট হওয়ার কোনো সুযোগ নাই। এই যে দেখেন প্রশ্নেই আমাদের প্রশ্নবোধক চিহ্ন দেয়া আছে, সি নাম্বারেও আমাদের আবারও প্রশ্নবোধক চিহ্ন দেয়া আছে। এখন
কথা হচ্ছে গিয়ে যে একটা প্রশ্নে কি কখনো দুটো প্রশ্নবোধক চিহ্ন থাকে? থাকে না। তাইলে এটা কারেক্ট হতো যদি প্রশ্নবোধক চিহ্ন না থাকতো। তাহলে কারেক্ট আনসার হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। যারা সি ভেবেছেন তারা এখানে যে ছোট্ট একটা প্রশ্নবোধক চিহ্ন দেয়া আছে না বাবা, আপনারা এটা খেয়াল করেন নাই। এটা খেয়ালটা না করেই দেখেন এই ছোট একটা জিনিস খেয়াল না করার কারণে বড় একটা ভুল করে ফেলছেন। এই যে আমাদের সুইটি অলরেডি বলে ফেলতেছে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ঠিক আছে, আপনি ক্ষমা পেতে পারেন, কোনো সমস্যা নাই। আপনাকে হচ্ছে 2টা মাহফুজ স্যারের গান শোনাইতে হবে আমাদেরকে। আচ্ছা তাহলে বাবা ইনশাল্লাহ এতটুকু পারবেন। ওকে, আসেন তাহলে এবার আমরা 2 নং প্রশ্নে চলে যাই। দেখি আপনাদের মধ্যে কে স্যার বি কেন হলো না? মেহেদি ভাই কি জিগাইলো এটা ভাই? মেহেদি ভাই বি কেন হবে ভাই? আপনি আগে আমাদেরকে এটা বলেন মেহেদি ভাই। এই যে এইখানে দেয়া আছে ইন্টারোগেটিভ, পরের অংশে দরকার আমাদের অ্যাসার্টিভ। কেন মেহেদি ভাই আপনি কেন ভুলে গেলেন ভাই? আমরা তো বলছি যে অ্যাসার্টিভ প্লাস অ্যাসার্টিভ এরপরে ফুল স্টপ হইতে হবে। আমরা বলেছিলাম সামনে ইন্টারোগেটিভ প্লাস পেছনে অ্যাসার্টিভ তারপরে প্রশ্নবোধক চিহ্ন হইতে হবে। তারপর আমরা বলেছিলাম মেহেদি ভাই প্রথমে ইম্পারেটিভ প্লাস পরে অ্যাসার্টিভ এরপরে ফুল স্টপ হইতে হবে। এখানে প্রথমে দেয়া ইন্টারোগেটিভ, আপনি পরের এইটাও যদি নেন এইটাও তো মেহেদি ভাই ইন্টারোগেটিভ, ডাবল ইন্টারোগেটিভ হয় না, এই জন্য হয় নাই। ওকে, আচ্ছা এইবার আপনারা 2 নং প্রশ্নের উত্তরটা আমাকে একটু করে দেন দেখি। এখানেও টুইস্ট আছে, এখানেও টুইস্ট আছে। 2 নং প্রশ্নের উত্তরটা আপনারা একটু করে দেন, এখানেও টুইস্ট আছে। আরে বাবা মাশাআল্লাহ, অনেকে তো মনে হয় উত্তর লেখা শুরু করে দিয়েছেন, তাই না? ওয়াও, থ্যাংক ইউ। আসেন তাহলে আমরা দেখতে পাচ্ছি প্লিজ লেট মি নো, দয়া করে আমাকে বলো এই যে এতটুকু অংশে দেয়া আছে ইম্পারেটিভ, তাহলে বাবা আমার পরের অংশে কি দরকার? আমার দরকার অ্যাসার্টিভ। ঠিক আছে, অ্যাসার্টিভ দরকার। এবার দেখেন আমরা যেটা অ্যাসার্টিভ নয় সেটার আগে বাদ দিব। তাহলে দেখেন ডিডেন্ট ইউ অ্যাটেন্ড, এটা ইন্টারোগেটিভ হয়ে গেছে, তার মানে এটারে আগেই বাদ দিলাম আমরা। ঠিক আছে, এটার আমরা আগেই বাদ দিলাম। শামীম ভাই, মঞ্জুরুল ভাই, আসাদ ভাই, মুজাহিদ ভাই, নাজমা আক্তার, আব্দুল আজিজ ভাই, আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, রাহাত ভাই। তাহলে এবার একটু খেয়াল করেন, সি নাম্বারে অ্যাটেন্ডের পরে টু দেয়া আছে, মাথায় রাখবেন সাধারণত উপস্থিত উপস্থিত হওয়া, সাধারণত এখানে লিখে দিচ্ছি কোন স্থানে, কোন স্থানে উপস্থিত হওয়া বোঝালে উপস্থিত থাকা বোঝালে আর কি, উপস্থিত থাকা বোঝালে অ্যাটেন্ড এর পরে প্রেপোজিশন বসে না। বসে না, তবে এটা গ্রুপ ভার্ব হলে সেটা ভিন্ন কথা আর কি। এই যে দেখেন এখন আপনি যদি বলেন প্লিজ লেট মি নো, দয়া করে আমাকে বলো হোয়াই ইউ ডিড নট অ্যাটেন্ড টু দ্য ক্লাস। ভাই এই টুটাই আমাদের ঝামেলা করছে, টুটা হবে না, এখানে টু হবে না। এইবার দেখেন আবার কোন স্থানে যাওয়া বোঝালে গোর পরে টু থাকতে হয়, টু নাই তাই ডি হবে না। কারেক্ট আনসার হচ্ছে এ। ওকে, দেখেন আমরা সাধারণত বলি আই উইল গো টু দ্য ক্লাস, আই উইল গো দ্য ক্লাস কখনো হয় না, আই উইল গো দ্য ক্লাস এটা কখনোই হবে না, এটা হবে আই উইল গো টু দ্য ক্লাস। আমরা কিন্তু কখনোই বলবো না আই উইল গো দ্য ক্লাস। ঠিক আছে, আমরা যদি বলি আই উইল গো দ্য ক্লাস তাহলে তো বাক্য হবে না, এটা সম্ভব না। ঠিক আছে বাবা, তাহলে কারেক্ট আনসার হচ্ছে এই। যেমন আপনি যদি বলেন স্যার আমি আপনার ক্লাসে আগামীকাল অ্যাটেন্ড করব, আই উইল অ্যাটেন্ড ইউর ক্লাস, তাহলে খেয়াল করেন আপনি কি বলবেন, আই উইল অ্যাটেন্ড ইউর ক্লাস। বলেন না যে আই উইল অ্যাটেন্ড ইন ইউর ক্লাস, ইন হবে না, প্রেপোজিশন লাগে না। ঠিক আছে, আচ্ছা আমি আপনাদেরকে ক্লাস শেষ করে একটা তালিকা দিয়ে দিচ্ছি যে কোন কোন জায়গায় বা কোন কোন স্থানগুলোতে আমরা
সাধারণত প্রেপোজিশন লিখবো না, আমি এটা একটা তালিকা দিয়ে দিচ্ছি, মজা পাবেন। ভাই এই লাইভগুলো কি সেভ করে রাখা যাবে? হ্যাঁ ভাই, এই লাইভগুলো তো আপনাদের গ্রুপে 1 বছর পর্যন্ত থাকবে, ঠিক আছে? আচ্ছা ভাই, এই যে হ্যাঁ, একটা মারাত্মক কথা বলছে আমাদের আব্দুল আজিজ ভাই, যে এই ছোট ছোট জায়গাগুলোতে ভুল হয়। ও মাই গড ভাই, আমার ব্যাটারি সিগন্যাল দিচ্ছে, রেড কালার চলে আসছে। আমি মনে হয় আর কয়েক মিনিট ক্লাস চালালেই আমার, যে আজকে এক্সট্রিমলি সরি, আমি আসলে কয়েকটা দিন একটু প্যারেশানিতে থাকা, আমি ওইভাবে চার্জ দিতে পারি না বাবা, রাগ করেন না। আমাদের আজকে ক্লাস তো শেষ করতে পারলাম না। লাল মার্ক দেখাচ্ছে। আচ্ছা, আমরা আরো কিছুক্ষণ ক্লাস নেই, কেটে গেলে অফ হয়ে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এই হলো ঘটনা। তাহলে আশা করি বুঝতে পারছেন। এবার পরেরটাতে চলে আসেন। এখানে কি বলা হচ্ছে দেখেন, এই বাক্যটাতে আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো আইডিয়াই নাই। আই হ্যাভ নো আইডিয়া, এটা কি? এটা হলো অ্যাসার্টিভ। হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন পরের অংশে আমার অবশ্যই কি লাগবে রে বাবা? আমার একটা অ্যাসার্টিভ লাগবে, এই যে অ্যাসার্টিভ। তাহলে আমার এখানে দেখেন দুইটা অ্যাসার্টিভ। এবার আমি খুঁজে বের করব এখানে অ্যাসার্টিভ ছাড়া অন্য কিছু আছে কিনা। হোয়ার ডিড হি গো, এটা ইন্টারোগেটিভ হয়ে গেছে, তাহলে এটা বাদ। ডিড হি গো, এটাও ইন্টারোগেটিভ হয়ে গেছে, এটাও বাদ। ইফ হি ডিড গো, এই দেখেন হি ডিড গো বলতে কিছু নাই, এটা হি ওয়েন্ট ফেলে হইতো, হচ্ছে না। তাহলে কারেক্ট আনসার হচ্ছে গিয়ে আমাদের ডি। আই হ্যাভ নো আইডিয়া, আমার কোনো আইডিয়াই নাই। কোন বিষয়ে আইডিয়া নাই? হোয়ার হি ওয়েন্ট, হোয়ার হি ওয়েন্ট, সে কোথায় গিয়েছে এই বিষয়ে আমার কোনো আইডিয়া নাই, ঠিক আছে? ও আল্লাহ, মেহেদি ভাই জিজ্ঞেস করতেছে স্যার অ্যাসার্টিভ চেনার উপায় কি? ভাই অ্যাসার্টিভ চেনার আমরা অনেকগুলো উপায় বলছি, আপনি ভুলে গেছেন তাই না? আচ্ছা যাক, এতটুকু আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের আসলে একটু দরকার ছিল সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড নিয়ে কথা বলা। তারপরে মূলত আমি আপনাদের সাথে এই যে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সটা নিয়ে কথা বলতাম, এবং আমি বেশ কিছু এক্সাম্পল লিখে রাখছি আপনাদের জন্য। ও আচ্ছা, আমাদের এই ব্যাচটাতে কিন্তু চাইলে এখনো আপনাদের যদি কোনো বন্ধু বান্ধব ভাই বোন থাকে একটু যুক্ত করে দিতে পারেন। আমরা তো 21 তারিখে শুরু করছি, মাঝখানে আমার প্রবলেম ছিল, আমি দুইটা ক্লাস নিতে পারি নাই, তা নাহলে আজকে আপনাদের 8ম ক্লাস হয়ে যেত আর কি। আমাদের কোনো ভাই বোন থাকলে আমাদের এই ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচটাতে যুক্ত করে দিতে পারেন। যেটা বলতেছিলাম বাবা, এই কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে ব্যাখ্যা করব। সাথে সাথে নেক্সট ক্লাস থেকে আমরা ট্রান্সলেশনে জাম্প করব, আমরা ট্রান্সলেশন নিয়েও কথা বলবো ইনশাল্লাহ। আজকে আমার এই যে, আমি আসলে আমাদের দুটো ব্যাটারি মোটামুটি 7-14 ঘন্টা ব্যাকআপ দেয়। আমি একটু প্যারেশানিতে থাকায় ব্যাটারিটাতে চার্জ দিয়ে রাখতে পারি না, আমি এক্সট্রিমলি সরি বাবা। ও আমাদের এক ভাই বলল যে স্যার আমি অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে চিনবো? ভাই আমরা তো এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় বলে দিয়েছিলাম ভাই। মেহেদি ভাই সম্ভবত মনে হয় পরে আসছেন। এই যে মেহেদি ভাই দেখেন, অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে গিয়ে ভাই, প্রিন্সিপাল ভার্ব অথবা অক্সিলারি ভার্ব এর সামনে সাবজেক্ট চলে আসবে ভাই, তাহলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। আরেকটা বিষয় আমরা বলছিলাম মেহেদি ভাই, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা চাইলে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে আমরা চাইলে অ্যাসার্টিভ বানাইতে পারি। এইখানে আমি যে বিষয়টা ব্যাখ্যা করেছি মেহেদি ভাই, আপনি এটা একটু দেখেন। আমার যে ক্লাসটা শেষ হলে আপনি জাস্ট কষ্ট করে এই ক্লাসটা যদি একবার দেখে নেন তাহলে আপনার আর সমস্যা হবে না। তাহলে নেক্সট ক্লাসে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে কথা বলবো, প্লাস কম্পাউন্ড কমপ্লেক্স নিয়ে কথা বলবো, এবং নেক্সট ক্লাস থেকে আমরা ট্রান্সলেশনে চলে যাব। তাহলে নেক্সট ক্লাস মানে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে সোমবারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আগামীকালকে আপনাদেরকে স্যার এনটিআরসি এর সিলেবাস অনুযায়ী ক্লাস দেবেন। আপনাদের এই সিলেবাসে আলামিন ভাই লেখছে এনটিআরসি এর, ভাই আপনাদের এই যে দেখেন, আপনাদের এই কোর্সটাতে আমি কি কি ক্লাস নেব এটার একটা তালিকা দিয়ে দিয়েছি। আপনি আমাদের এই সিক্রেট গ্রুপটার ফিচারে চলে যাবেন, ফিচারে গেলে আমি কি কি ক্লাস নেব দেখতে পাবেন। এই কোর্সে যা আছে, এনটিআরসি 100-তে 100 ভাগ কাভার হবে, বিসিএস 100-তে 100% কাভার হবে, আইএলটিএস এর রাইটিং কাভার হবে। যারা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছেন তারা ব্যাংকে অনেকটাই কাভার হবে। তবে আমি ফোকাস রাইটিংটা করাই না, আপনাদের যদি এক্সেসিভ প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার এক ফ্রেন্ডের দিয়ে আমি ক্লাসটা নেব। আমি ব্যাংকের ক্লাস নেই না, কেন নিই না এই বিষয়ে একদিন আমি ব্যাখ্যা করবো আপনাদেরকে। ভাইবেন না ব্যাংকের ক্লাস নিতে পারে না। বাংলাদেশের যে টপ ব্যাংকের কোচিংগুলো আছে, মেন্টর ছাড়া আমি সবগুলো ব্যাংকের কোচিংয়ে আল্লাহর রহমতে ক্লাস নিয়েছি। সাইফোর্সে নিয়েছি, অ্যাচিভমেন্ট নাম হয়তো শুনছেন কিনা জানি না, অ্যাচিভমেন্টে ক্লাস নিয়েছি, ক্যারিয়ার ম্যাপ জসিম ভাইয়ের এখানে ক্লাস নিয়েছি,
এবং ই স্কোয়ার বাংলাদেশে একটা টপ কোচিং ছিল আর কি, এখন আছে কিনা বলতে পারবো না, এখানেও আমি ক্লাস নিয়েছি। মানে ভাইবেন না যে উনি নিতে পারে না, আমি নেই না আর কি, বুঝতে পারছেন তো? আচ্ছা, নিচ্ছি না, এখন নিচ্ছি না। তো বাবা এগুলো একটু দেখা নিয়েন। আমার আজকে যে ব্যাটারি যেভাবে মানে রেড মার্ক উঠে গেছে, হয়তো এখনই কেটে যাবে। তো কেটে যাওয়ার আগে আমি বিদায় নিই। ভালো থাকেন, নেক্সট ক্লাস আপনাদের সাথে দেখা হবে। আর যারা ভাবতেছেন এনটিআর, শুধু এনটিআরসি না, রিটেনের A to Z সিলেবাস কভার হবে ভাই ইনশাল্লাহ। হ্যাঁ, আর ওই যে যেই ভাই এনটিআরসি এর কথা বলতেছেন, গত গত যেই পরীক্ষাটা হলো আর কি, হ্যাঁ লাস্ট যে পরীক্ষাটা হলো 18তম শিক্ষক নিবন্ধনের, এইখানে আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর রহমত এটা, হ্যাঁ আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ, মানে আমি যে সাজেশন দিয়েছিলাম, আমার পেজে দেখতে পারেন আপনারা, আনলক ইংলিশ উইথ সুমন পেজটাতে দেখেন, আমি যে সাজেশন দিয়েছি তারপরে যে পরীক্ষার কোশ্চেনটা আসছে একটু মিলাই দেখেন, সাজেশনে দেখবেন একদম কম করে হলে 90% কমন আসছে। এত কমন আসবে আলহামদুলিল্লাহ আমি নিজেই বুঝতে পারি নাই। বুঝতে পারছেন তো? আপনারা দেখে নিন, দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, টাটা।